রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে নষ্টামি করতে লজ্জা লাগে না তোর? এতটা অধপতন হয়েছে। আজকে তুই বাড়ি চল, তারপর দেখবি তোর হাল কি করি। স্যার, আপনি ম্যাডামকে ভুল বুঝছেন, উনি তো ফুল কিনতে এসেছে। কত টাকায় তোর ম্যাডামকে কিনেছিস যে দরদ দোতলায় পড়ে? না স্যার, এমন কিছু না, সত্যি উনি ফুল কিনতে এসেছে। আমার হাত টেনে নিয়ে রিকশা উঠালো। আমি ভয় ভয় বললাম, তুমি আমাকে যা বলার বাসায় এসে বলতে, বা কি হয়েছে যেটা জেনে নিয়ে। একদম চুপ, তোর মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। আমি সাহস করে আর কিছু বলতে পারলাম না। বাসায় এসে রোহন ওর প্যান্টের বেল্ট খুলে আমাকে খুব মারলো। রুমের একটা কোনায় শুয়ে রয়েছি, ব্যথার যন্ত্রণায় নড়তে পারিনি। আমার 4 বছরের পিচ্চি মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি দুষ্টুমি করি বলে আব্বু তোমাকে মেরেছে তাই না? আমি আর দুষ্টুমি করব না। মেয়েটাকে শক্ত করে বুক জড়িয়ে বললাম, না মা, তুমি তো আমার লক্ষ্মী সোনা, চলো এখন খেয়ে নিবে। না আম্মু, আমার ক্ষুধা নেই, আমি ঘুমাই। না, একটু খেতে হবে। মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। রোহানকে খেতে ডাকার জন্য ওর কাছে গিয়ে বললাম, খেতে এসো। তুই যা, আমি আসছি। আচ্ছা। রোহানকে খেতে দিয়ে আমি টেবিলের পাশে দাঁড়িয়ে আছি। তুই কি এবয়সন করবি না? না। তোকে ভালো মতো বলেছি এবয়সন কর, নয়তো বাঁচতে পারবি না। মরে যাব, তাও আমার সন্তানকে মেরে ফেলতে দিব না। অন্যের সন্তান আমার নামে চালিয়ে দিবি, সেটা আমি মেনে নিব না। নিজের সন্তানকে অন্যের সন্তান বলতে লজ্জা লাগে না? কেমন বাবা তুমি? মুখে মুখে এত কথা বলে খাওয়া ছেড়ে রোহান আমার গালে ঠাসস ঠাসস কয়েকটা থাপ্পড় মেরে চলে গেল। রাতে আমার খাওয়া হলো না। ব্যথার যন্ত্রণায় খুব জ্বর হলো। সকালে এক গ্লাস পানি আমার মুখের উপর ছুঁড়ে মারলো। নবাবজাদি, তুই এখনো ঘুমাস? রাতে কি অন্য কারো কাছে গেছিলি? আমার মেয়ে রাফিসা বলল। আব্বু দেখো, আম্মু গায়ে অনেক জ্বর, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওসব জ্বর টর কিছু না, যত সব ঢং। আমার হাত ধরে টেনে উঠিয়ে বলল, জাগিয়ে আমার জন্য নাস্তা রেডি কর। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ থেকে পানি পড়তে থাকলো। কোনো মতো রুটি আর ডিম ভেজে দিলাম। রোহান খেয়ে অফিসে যাওয়ার আগে বলল, সন্ধ্যা রেডি থাকিস, তোকে হসপিটালে নিয়ে যাব। এবয়সন করব না। দরজায় লাথি মেরে রোহান চলে গেল। মনে পড়ে গেল 5 বছর আগে আমি প্রথম মা হওয়ার খবর রোহানকে দেই, তখনও খুশিতে সারা বাড়ি আমাকে কোলে তুলে নিয়ে ঘুরছে। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি তাদেরকে আমার কাছে এনে রেখেছে। ওর একটাই কথা ছিল যে পুরো 1 বছর আমাদের সাথে থাকতে হবে। আমার বাবা মা রোহানকে খুব ভালোবাসতো, তাই ওর কথা ফেলতে পারেনি, আর ওর বাবা মা গ্রামে থাকতে পছন্দ করে, তাও ছেলের খুশির জন্য থেকেছে। রোহান অফিসে গেলে একটু পর পর কল করে বলতো আমার অসুস্থ লাগছে কিনা, খাবার খেয়েছি কিনা, বাবু নড়াচড়া করছে কিনা, আরো কত কিছু। আবার ভিডিও কল দিত। অফিস থেকে বাড়ি ফেরার সময় খাবার নিয়ে আসতো। প্রতিদিন আমার পছন্দের খাবার রান্না করতো আমার মা আর শাশুড়ি। আমাকে রান্নাঘরে যেতে দিত না। আমি ওয়াশরুমে গেলে রোহান বাইরে দাঁড়িয়ে থাকতো। এমনকি সকালে আমাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিত। আমি কিছু চাওয়ার আগে আমার সামনে হাজির করত। সবাই আমাকে বলতো আমি অনেক ভাগ্য করে রোহানের মতো স্বামী পেয়েছি। এখন রোহান কেন এমন করছে? কেন আমাদের সন্তানকে পৃথিবীতে আসতে দিতে চায় না? যে রোহান আগে কখনো আমাকে ঝাড়ি মেরে কথা বলে নিয়ে, আর সে এখন আমার গায়ে হাত তোলে। পুরনো কথা মনে পড়ায় বেশ কিছুক্ষণ কেঁদে মন হালকা করলাম। রাফিসা আমাকে এসে বলে, আম্মু তুমি কেঁদো না। আমি বড় হয়ে ডাক্তার হব, তখন তোমার জ্বর হলে আমি ওষুধ দিব। হ্যাঁ মা, তুই বড় হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা আম্মু, জ্বর হলে কি ওষুধ জেনে খায়? কেন? তুই জেনে কি করবি? এত কথা বলো না তো, যা জিজ্ঞেস করছি তা বলো। না পা ওষুধ। রাফিসা দৌড়ে গিয়ে ফার্স্ট বক্স এনে বলল, না পা। না পা ওষুধ তাই না? ঘুম।
আবার দৌড়ে গিয়ে বিস্কুট আর কলা এনে বলল, আম্মু এগুলো খেয়ে নেও, তারপর ওষুধ খেতে হবে। মেয়েটাকে জড়িয়ে ধরে বললাম, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। হুম। আমার জ্বর হলে তুমি তো আমাকে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াও। হুম। রাফিসাকে রুটি কলা খাইয়ে দিলাম, তারপর নিজে একটু খেয়ে ওষুধ খেয়ে দুপুরের জন্য রান্না করলাম। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই গোসল করেছি। রাফিসা আগের মতো আর দুষ্টুমি করে না, অনেক শান্ত হয়ে গেছে। সারাক্ষণ বই নিয়ে থাকতে পছন্দ করে। সন্ধ্যায় রোহান বাসায় এসে আমাকে বলল, এই কাগজটা দেখ, তুই আমাকে ডিভোর্স দিবি নয়তো অ্যাবর্শন করবি, এখন তুই ডিসিশন নে কি করবি। তুমি কেন এমন করো? কি সমস্যা আমাকে খুলে বলো। আমার সমস্যা তুই। তোকে আমার ভালো লাগে না। সত্যি কি আমাকে ভালো লাগে না? আমাকে ভালোবাসো না? তোকে আর কতবার বলবো যে তোকে আমি ভালোবাসি না? আচ্ছা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তাও অ্যাবর্শন করব না। রাফিসার দায়িত্ব আমি নিতে পারবো না, যাওয়ার সময় ওকেও নিয়ে যাবি। তোর দুটো বাচ্চার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চাদের দায়িত্ব আমি নিতে পারবো। ডিভোর্স পেপারে সিগনেচার করে এখনই আমার বাসা থেকে বের হও। দুটো দিন তোমার কাছে সময় চাই, তারপর আমি চলে যাব। দুটো দিন পরে আবার কোনো যাবে না, করবি না। কথা দিচ্ছি কোনো ঝামেলা করব না, তুমি শুধু মেয়েটার সামনে কোনো খারাপ আচরণ করো না। তোর মেয়েকে তুই সামলে রাখবি, আমার কাছে যেন না আসে। ও তো ছোট বাচ্চা, তোমার সন্তান, তাহলে ওর সাথে কেন খারাপ ব্যবহার করো? তোর এত কথা শুনতে আমার ভালো লাগে না। যা গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হুম। আমি চা বানিয়ে টেবিলের উপর রেখে দিলাম, তখন কলিং বেল বাজে। আমি দরজা খোলার আগে রোহান দরজা খুলল। ডেলিভারি ম্যান একটা পার্সেল নিয়ে এসে বলল, ইভা ইসলামের নামে একটা পার্সেল এসেছে, উনাকে ডেকে দিবেন। জি, আমি ওর হাজবেন্ড, আমাকে পার্সেলটা দিতে পারেন? আচ্ছা। পার্সেলটা নিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলল, আজকাল তোর অনেক লোক হয়েছে, বাসায় পার্সেল পর্যন্ত পাঠিয়েছে। ওটা আমি অনলাইন অর্ডার করেছি। আমাকে একদম মিথ্যা বলবি না, তোর যে আরো প্রেমিক পুরুষ আছে তা জানি। আমার প্রেমিক পুরুষ থাকলে তোমার কি? তুমি তো ডিভোর্স পেপার সিগনেচার করে দিয়েছো, শুধু আমার সিগনেচার করা বাকি, তারপর তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাড়িতে থেকে আমার সাথে মুখে মুখে তর্ক করবি, এটা হতে পারে না, খুব বার বেড়েছিস। দুটো দিন আমাকে সহ্য করে নেও, তারপর তো আমি চলে যাব। রাফিসা দরজার কোনায় দাঁড়িয়ে আমাদের কথা শুনে বলল, আম্মু, আমার দুদিন পর কোথায় যাব? সুখে দেশে যাব। তুই আর তোর মেয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। রাফিসা নিয়ে অন্য রুমে চলে গেলাম। 4 মাস ধরে আমরা আলাদা ঘুমাই। মাঝে মাঝে রোহান আমার রুমে এসে ওর শারীরিক চাহিদা মিটিয়ে চলে যেত। এখন পর্যন্ত জানতে পারিনি কেন রোহান পাল্টে গেল। আমাকে সন্দেহ করে মারধর করা শুরু করলো, তখন থেকে প্রতিবাদ করা শুরু করি, কিন্তু প্রতিবাদ করতে গেলে বেশি মারধর করে, তাই নীরবে সহ্য করি। বেশি মারধর করা শুরু করে দ্বিতীয় সন্তানের কথা শুনে। আগেও বলতো আল্লাহ চাইলে আমি 4 সন্তানের বাবা হতে চাই, আর এখন কোনো সন্তানই চায় না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও নাকি আমার সাথে থাকতে চাও? দুজনের সাথে থাকতে চাই। সেটা তো হবে না, মাঝে কেন একজনের সাথে থাকতে হবে? তাহলে আমি তোমার সাথে থাকবো। আব্বু আমাকে একটু ভালোবাসে না, শুধু বকে। বাবা মা সব সময় সন্তানদের ভালোবাসে। বাবা সারাদিন অফিস থেকে কষ্ট করে, তো তাই একটু রাগ দেখায়। পাশের বাসার এরার বাবাও তো অফিসে যায়, তা ওকে কত ভালোবাসে, চকলেট কিনে দেয়। তোমার বাবাও দিবে। বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে গিয়ে দেখি রোহান একটা গ্লাস ভেঙেছে, আর হাতে একটা কাগজ নিয়ে আরেক হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে বলল, আমাকে ডিভোর্স দিতে না দিতে অন্য কারো জন্য লেখালেখি শুরু করেছিস, এত প্রেম? আমার চুলে ব্যথা লাগছে, ছাড়ো। না, বল তোর প্রেমিককে।
সত্যি বলছি কেউ নেই। তাহলে এসব কি? আমি তোমার জন্য তোমাকে নিয়ে লিখেছি। রাফিজা দৌড়ে এসে রোহানের হাতে কামড় দিল, তাতে রোহানের রাগ আরো বেড়ে গেল। রাফিজাকে দুটো থাপ্পড় দিল। তুই যেমন ডাইনি রাক্ষসী, তোর মেয়েও তেমন। এখন তো মনে হয় এটা অন্যের পাপ আমার ঘাড়ে চাপিয়েছিস। ছি, নিজের সন্তানকে নিয়ে এই নোংরা কথাটা বলতে মুখে বাজলো না। না না না, তোরা যতদিন আমার বাসা থেকে না যাবি ততদিনে আমার শান্তি হবে না, আর তোরাও শান্তি পাবি না। দয়া করে দুটো দিন আমাকে ভিক্ষা দেও, দুটো দিন আমাকে শান্তি দেও। ওর সামনে যত থাকবো তত আমাকে কষ্ট দিবে, তাই রুমে চলে যাবার জন্য পা বাড়ালাম, কিন্তু আমাকে আটকে দিয়ে বলল, টেবিলে খাবার দে, ঘুম দিচ্ছি। রোহানের খাওয়া শেষে কোনো মতে রাফিজাকে খাইয়ে দিলাম। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই শুয়ে পড়লাম। অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুম এলো না, তাই রোহানের রুমের কাছে গিয়ে দাঁড়াতে শুনতে পেলাম কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসার মানুষটি আর আমার নেই, সে অন্যজনের হয়ে গেছে। কেন আমাকে ঠকালো? আমি তো ভালোবাসার কমতি রাখিনি। সব সময় ওকে খুশি করার জন্য যা করতে হয় তাই করেছি, তাহলে কেন এমন করলো? একটা বারও কি আমাদের সন্তানের কথা ভাবলো না? মনের মধ্যে হাজারো প্রশ্ন কথা ঘুরপাক খাচ্ছে, কোনো কিছুর হিসেব মেলাতে পারছি না। কেঁদে কেঁদে সারা রাত পার করলাম। সকালে রান্নাঘরে বসে রুটি বানাচ্ছি, তখন কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি অনেক সুন্দরী একটা মেয়ে। রোহান কোথায়? ও ঘুমাচ্ছে, কিন্তু আপনি কে? আমি ওর হবু বউ। আমাদের কথা শুনে রোহন এসে বলল, নিশিতা তুমি আজকে আমার বাসায় আসবে, তা জানিয়ে আসবে তো? ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেই, তাই না জানিয়ে চলে এসেছি। আচ্ছা, ভিতরে এসে। এই মেয়েটিকে? ও আমাদের বাসার কাজের লোক, বাবা মা কিছুদিন পরে আসবে, তাই পরিচিত মেয়েটিকে আগে পাঠিয়ে দিয়েছে। মেয়েটি বেশ সুন্দরী, কিন্তু তোমার থেকে বেশি সুন্দরী না। হা হা হা। ইভা, তুই গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আয়। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি কি ঠিক শুনেছি যে আমার স্বামী আমাকে কাজের লোক বানিয়ে দিল? এতটা কিভাবে পরিবর্তন হলো? শুধুমাত্র মেয়েটা সুন্দরী বলে ও সুন্দরের পূজারী হয়ে গেল? ভালোবাসার পরিণতি কি এমন কষ্টের হয়? আমি ঠায় দাঁড়িয়ে আছি, হেঁটে রান্নাঘরে যাব তার শক্তিটুকু পাচ্ছি না। রোহান এসে বলল, তোকে সেই কখন থেকে ডেকেছি, কথা কি কানে যায়? না মানে আর কি, বলো কি লাগবে? নিশিতার সামনে আমাকে তুমি করে বলবি না, আপনি বলবি। তুই আমার বউ ছিলি, এখন আর না। তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হও। কালকেই চলে যাব, আর তুমি নিশ্চিত থাকো নিশিতা আমাদের সম্পর্কে কিছু জানতে পারবে না। হ্যাঁ, বিদায় হলে ভালো। এখন যা, নাস্তা রেডি কর। হুম। নাস্তা রেডি করে টেবিলে রেখে রোহানের রুমের দরজায় টোকা দিলাম। নিশিতা বিরক্তি নিয়ে বলল, প্রাইভেট টাইমে কাউকে ডিস্টার্ব করতে হয় না, তা জানো না? নাস্তা রেডি করেছি, তাই আপনাদের ডেকেছি। হ্যাঁ, যাও, আসছি, কিন্তু আর নেক্সট টাইম আমাদের রুমে নক দিবে না, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নিব। আচ্ছা। দৌড়ে নিজের রুমে এসো, কান্না করতে লাগলাম। মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। রোহানের এতটা নিচে নামতে একটুও রুচিতে বাঁধল না। ঘরে বউ বাচ্চা থাকতে অন্য মেয়েকে নিয়ে রুমে সময় কাটায়। রাফিজা ঘুম থেকে উঠে আমাকে কাঁদতে দেখে বলল, আম্মু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। ও আম্মু, বলো না কি হয়েছে। তুমি তো বলেছিলে আমরা সুখের দেশে যাব, তাহলে এখন কেন কাঁদছো? সুখের দেশে গেলে আর কাঁদতে পারবো না, তাই এখন একটু কেঁদে নিচ্ছি। রোহান আমাকে ডাকছে। ইভা, খাবার টেবিলে আয়। আসছি। খাবার টেবিলে রেখে দিয়ে চলে গিয়েছিস কেন? খাবার বেড়ে দিবে কে? আপনারা এখানে ছিলেন না তো, তাই আর কি। কথা কম বলে প্লেটে খাবার দে। হুম। রাফিসা এসে বলল, আব্বু, আমাকে একটু খাইয়ে দেও।
রোহান রাফিসাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল, তোকে কতদিন বলেছি তোর মেয়ে আমাকে যেন আব্বু না বলে। আর রোহানও বাচ্চা মানুষ না বুঝে বলে ফেলেছে, নিশিতা। বাচ্চা বলে তো অন্যায় মেনে নেওয়া যায় না। আমি রাফিসাকে কোলে নিয়ে বললাম, স্যারও ভুল করে বলে ফেলেছে, ক্ষমা করবেন আম্মু। আমি ভুল কিছু বলিনি তো রাফিসা। আমি রাফিসার গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোর বাবা মরে গিয়েছে, উনি তোর বাবা না, আর কোনোদিন কাউকে বাবা বলবি না। উফ রোহান, তোমার বাসায় তো একটুও শান্তি নেই, ওদের কাজে রাখতে হবে না নিশিতা। আচ্ছা, তুমি না চাইলে ওদের রাখবো না, কিন্তু মেয়েটার রান্না খুব ভালো করে। এমন ভালো রান্না অনেকে করতে জানে, তুমি চিন্তা করো না, নতুন কাজের লোক রাখবো। ধুম। রোহান নিশিতা খেয়ে দিয়ে বাইরে চলে গেল। সারাদিন মা মেয়ে মিলে অনেক কেঁদেছি। চোখের পানি একটা বেইমানের জন্য কেন পড়ে? কেন আমি ওর মতো ভালো থাকতে পারি না? ওর কথা ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে গেছে। রাতে রোহান ড্রিঙ্ক করে বাসায় ফিরে এসে আমাকে খুব মারলো, তার কারণ কেন রাফিসা ওকে বাবা বলেছে। নিশিতার নাকি একটু সন্দেহ হয়েছে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এত মার খাওয়ার পরও আমি সকালে উঠে রোহানের জন্য ওর সব পছন্দের রান্না করেছি। আজ রোহানের জন্মদিনে ওর বেস্ট গিফট হবে ডিভোর্স। দুটো দিন সময় চাওয়ার কারণ ছিল ওর জন্মদিনে শেষবারের মতো নিজে ওর পছন্দ মতো সব রান্না করে খাওয়াবো, আর কোনোদিন তো সুযোগ পাবো না। বরাবর ও যা চেয়েছে তাই দিয়েছি, ওর সুখে আমি সুখ পেয়েছি, কিন্তু ও আমাকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। প্রিয় মানুষটি যে আমার নেই। রোহান দ্বিতীয় সন্তান কেন চাইছে না তা এখন আমার কাছে স্পষ্ট। আমি যদি এখন ডিভোর্স না দিয়ে দেই তাহলে যে কোনো মূল্যে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না, মা হয়ে সন্তানকে মেরে ফেলতে পারবো না। যাই হোক, আমার ভালোবাসার মানুষ তো আমার সন্তানদের বাবা, তো তাই রোহানের পছন্দের একটা শাড়ি পরলাম। ও রুমের দরজা লক করে ঘুমায় যাতে আমি বা রাফিসা কেউ ডিস্টার্ব করে না পারি, কিন্তু আজকে দরজা লক করেনি, রাতে ড্রিঙ্ক করে এসেছিল, তাই আমি রুমে ঢুকে ডাক দিলাম, রোহান, এই রোহান উঠো। সাত সকালে তোর হয়েছে কি? চিল্লাচ্ছিস কেন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ রোহান। কথাটা শুনে রোহান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, এভাবে রংচং লাগিয়ে সেজে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কে বলেছে আমার জন্মদিনে উইশ করতে? তোর মুখ দেখলে এমনি দিন খারাপ যায়, আজকে না জানি কি হবে। আমাদের এতদিনের ভালোবাসা আর সন্তানদের জন্য কি আমরা একসাথে থাকতে পারি না? তুমি চাইলে সব হবে। না না না, পারি না, তোকে চাই না, আমি ডিভোর্স চাই। কিছু না বলে রোহানের রুম থেকে বেরিয়ে গেলাম। আমার রুমে এসে নিজেকে আয়নায় ভালো করে দেখতে লাগলাম যে আমি দেখতে খুব খারাপ, তাই স্বামীর মন পাইনি। এর মধ্যে রাফিসা ঘুম থেকে উঠে আমাকে বলে, আম্মু তোমাকে খুব সুন্দর লাগছে, প্রতিদিন তুমি এমন সুন্দর শাড়ি পরবে। হ্যাঁ মা, পরবো, তুমি এখন যাও, ব্রাশ করে এসো, তারপর একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা। রাফিসাকে রেডি করে নিজে রেডি হয়ে রোহানের রুমের কাছে গিয়ে বললাম, টেবিলে খাবার বেড়ে রেখেছি, খেতে এসো। যা আসছি। রোহান ডাইনিং টেবিলে এসে বলল, তুই যতই আমার মন পাওয়ার জন্য এসব নেকামি করিস, কোনো লাভ হবে না, আমি নিশিতাকে বিয়ে করব। তুই আজকে ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হ। রোহানের সামনে ডিভোর্স পেপার এনে সিগনেচার করে দিলাম। সিগনেচার করার সময় ভেবেছিলাম রোহান বলবে, সিগনেচার করো না, আমাকে ক্ষমা করে দেও, আবার নতুন করে সব শুরু করব। কিন্তু না, আমি বারবার ভুল করি। সিগনেচার করে দিয়েছি, এবার খুশি তো? হুম। এখন তোমাকে কিছু কথা বলি, মনে আছে আমি ফুল কিনতে গিয়েছিলাম সেদিন, আমাকে নশা মেয়ে বলেছো, কিন্তু সেটা আমি তোমার জন্য হয়েছি। তোমাকে আজকের দিনে ফুলের তোড়া দিব, তাই সেদিন ওই ছেলেটাকে বলেছিলাম আজকে যেন বাসায় ফুলের তোড়া দিয়ে যায়। আবার ডেলিভারি ম্যান বাসায় পার্সেল দিয়ে গিয়েছিল, সেটা আমি তোমার জন্য কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বললে আমার প্রেমিক দিয়েছে, একটা বার যদি পার্সেলটা খুলে দেখতে তাহলে আমাকে খারাপ কথা বলতে রুচিতে বাধ্য। আর দুটো দিন সময় চাওয়ার কারণ ছিল আজ তোমার জন্মদিনে তোমার বেস্ট গিফট দিব, দেখো তোমার বেস্ট গিফট দিয়ে দিয়েছি।
ইভা, তুমি আমার জন্য এত কিছু করেছো আর আমি তোমার সাথে কিনা খারাপ ব্যবহার করেছি। হা 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 হা, তুই কি ভাবলি আমি এখন তোকে মেনে নিব? তা কখনো ভাবিস না। রোহানের কথা শুনে চোখের পানি পড়তে লাগলো। প্রিয় মানুষের খারাপ রূপ সহ্য করা যায় না। আমাকে ভোলানোর জন্য এসব নাটক করার কোনো দরকার নেই। এখন তোরা মা মেয়ে আমার বাসা থেকে চলে যা। হুম, চলে যাব। এখন তুমি খেয়ে নেও। তোদের যত যা কিছু আছে সব নিয়ে যাস। আচ্ছা। আমার আর রাফিসার সবকিছু ব্যাগ করে নিলাম। আড়াল থেকে দেখলাম রোহান তৃপ্তি সহকারে আমার রান্না করা খাবার খাচ্ছে। ঘুম থেকে উঠে মেয়েটা কিছু খায়নি, তাই আমাকে বলল, আম্মু, আমার খিদে পেয়েছে, বাইরে গিয়ে খেয়ে নিবে, এখন চলো। আচ্ছা। রোহানের খাওয়া শেষ, তখন আমি গিয়ে বললাম, আমরা চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। ঘুম যা। রাফিসা রোহানের হাত ধরে বলল, আব্বু, তোমাকে আমি খুব জ্বালিয়েছি, এখন থেকে আর কেউ তোমাকে জ্বালাবে না, কিন্তু আব্বু, তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। তুমি আমাদের সাথে থাকো। তোদের মা মেয়ের নাটক আর সহ্য হচ্ছে না। ও বাচ্চা মানুষ, ওর কথায় রাগ করো না, আমরা চলে যাচ্ছি। 5 বছরের সংসার শেষ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাওয়া ছাড়া আর কোনো জায়গা নেই, তাই বাবার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। রাফিসাকে পথে খাওয়ানোর জন্য কেক, কলা, পানি কিনে নিয়েছি। মেয়েটা বাসে উঠলে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার যে ঘুম আসে না। পুরনো স্মৃতি বারবার মনে পড়ে যায়। রোহানের সাথে বিয়ের পর থেকে আমি বাবার বাড়িতে 2-3 দিনের বেশি থাকতে পারতাম না। একবার ও আমাকে বাস স্টপে পৌঁছে দিতে কান্না শুরু করলো, আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই ও আমার সাথে বাবা বাড়ি এলো। একটু চোখের আড়াল হলেই ইবা ইবা বলে চিল্লাপাল্লা শুরু করতো, আর আজ সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে এলাম, তাও কষ্ট পেল না। ভালোবাসার পরিণতি কি শুধু একতরফা কষ্ট পায়, অন্যজন সুখে থাকে? এটা কেমন নিয়তি! ওর হাজারো স্মৃতি ভাবতে ভাবতে বাবার বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল বাজাতে মা দরজা খুললো। মাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কি হয়েছে মা তোর? তুই কাঁদছিস কেন? বাবা এসে রাফিসাকে কোলে নিয়ে বলল, নানু ভাই, তোমার আম্মু এত কাঁদছে কেন? আমরা বাবাকে ছেড়ে চলে এসেছি। মা আমাকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসালো। আমি শুধু কেঁদে যাচ্ছি, কিছু বলার মতো অবস্থায় নেই। মা এক গ্লাস পানি খাইয়ে বলল, একটু শান্ত হ মা, তারপর খুলে বল তোর কি হয়েছে। নিজেকে একটু শান্ত করে রাফিসাকে বললাম, তুমি একটু নানুর রুমে গিয়ে শুয়ে থাকো, নয়তো ক্লান্ত হয়ে পড়বে। রাফিসা বাথরুমের মতো চলে গেল। তারপর মা বাবাকে সবকিছু বললাম। বাবা মা দুজনেই খুব কষ্ট পেয়েছে। আমি তাদের আদরের একমাত্র মেয়ে, আমার সব কথা শুনেছে, কোনোদিন আমার অমতে কিছু করেনি, এবং আমিও তাদের সব কথা শুনে মেনে চলেছি, আর আমি আজ সুখী হতে পারিনি। আমার 2 ভাই আছে, তারাও বিয়ে করে সুখী আছে। আমার বাবা মায়ের সাথে থাকে। একজন শ্বশুর বাড়িতে গিয়েছে, আর অন্যজন আমার ফুপির বাসায় গিয়েছে। আমি এসেছি শুনে ওরা কালকে চলে আসবে, কিন্তু আমি ভাবতেছি কি করে 2টো সন্তান নিয়ে থাকবো, কি করে খরচ চালাবো। সারাদিন রাত বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে, তারা আমার পাশে আছে। পরের দিন ভাইয়া ভাবিরা বাসায় আসলো। তোদের সংসারে এত ঝামেলা হয়েছে যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিয়েছিস, আর আমাদের জানানোর প্রয়োজন বোধ মনে করিসনি? বড় ভাই, হ্যাঁ, আমরা সবাই বুঝিয়ে বললে হয়তো রোহান তোর সাথে থাকতো। ছোট ভাই, কম চেষ্টা তো করিনি ওর সাথে থাকার জন্য, আর তোমরা যেন ওর সাথে এসব নিয়ে কথা না বলো তা আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাই তোমাদের অপমান করতে চাইনি। ইবা, একমাত্র আদরের বোন তোকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, আর ও তোর সাথে এত নিষ্ঠুর ব্যবহার করেছে, আর তুই আমাদের অপমানের কথা চিন্তা করে কিছু না জানিয়ে ভুল করেছিস। বড় ভাই, আমি মনে করি ইবা তোমাদের না জানিয়ে কোনো ভুল করেনি, কারণ কোনো মেয়ে চায় না তার বাবার বাড়ির লোকজনকে শ্বশুর বাড়ির কেউ অপমান করুক। বড় ভাবি, তোমাদের কিছু বলতে গেলে আমার উপর, রাফিসার উপর নির্যাতন বেশি হতো। তোমার ভাবতে পারবে না রোহানের খারাপ রূপ কতটা ভয়ানক। ইবা, রোহানের বাবা মায়ের সাথে কথা বলল, ওনার ছেলের এত সাহস হয় কিভাবে যে আমার মেয়ের গায়ে হাত তুলে, এমনকি দুধের বাচ্চার গায়ে হাত তুলতেও ছাড়েনি। বাবা,
না বাবা, ওর বাবা মা এসব কিছু জানে না, আর ওনারা খুব ভালো। তাদের ছেলে খারাপ হয়ে থাকলে তাদের তো কোনো দোষ নেই। ইবা, ওদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন আমাদের কোনো অধিকার নেই রোহান ভাইয়ের সাথে এসব বিষয়ে কথা বলার। আর যে নিজে থেকে সংসার করতে চায় না তাকে 1000 বার বুঝিয়ে কোনো লাভ হয় না। এখন থেকে ইভা শুধু ওর সন্তানদের কথা ভেবে নিজেকে শক্ত করবে। ছোট ভাবি, আমি ওদের কথা শুনে কান্না করে দিলাম। আল্লাহ বোধহয় আমাকে পুরোপুরি একা করে দেয়নি, আমার পরিবার আমার পাশে আছে। মা আমাকে বুকে জড়িয়ে বলল, মা তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা সবাই তোর সাথে আছি। সকাল থেকে এসে শুধু কথা শুনে যাচ্ছি, খাওয়া দাওয়া যে করতে হবে তা কি কারো মনে আছে? সবাই খেতে এসো। বড় ভাবি, আমি কিছু খাবো না, এখন একটু ঘুমাবে। ইবা, শোনো বাপু, আমাদের বাসায় থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে, এখন খেতে চলো। ছোট ভাবি, তুই বিকেলে রেডি হয়ে থাকিস, ডক্টরের কাছে নিয়ে যাব। ছোট ভাই, না ভাইয়া, 2 দিন পরে যাব, মন মেজাজ একদম ভালো লাগছে না। ইবা, এবার তোর কথা শুনলাম, এরপরে আর না। ছোট ভাই, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাও মা জোর করে খাইয়ে দিল। রাফিজার খেলার সাথে দিন নিত্যাসকে পেয়ে খুব খুশি। ও ভাবে ওর বাবা কিছুদিন পরে আমাদের নিতে আসবে, কিন্তু ওর ভাবনা যে সত্যি হওয়ার না। তিন্নি বড় ভাইয়ের মেয়ে 4র্থ শ্রেণীতে পড়ে, আর তিয়াস ছোট ভাইয়ের ছেলে 3য় শ্রেণীতে পড়ে। আমি শুয়ে শুয়ে ভাবতেছি রোহানের সাথে প্রথম দেখা। ওর বাবা মা, কাকা কাকি, মামা মামি, বন্ধুরা, কাজিনরা আরো আমাকে দেখতে এসে এনগেজমেন্ট হলো। বাবা মাকে বলেছিলাম তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব, তাই দেখতে এসে এনগেজমেন্টে কোনো আপত্তি করিনি। সেদিন আমি লাল রঙের শাড়ি পরেছিলাম আর ও কালো রঙের শার্ট। সুন্দর মানুষদের কালো রঙে বেশি সুন্দর লাগে। দুজনে আলাদা ভাবে কথা বলতে গেলাম, তখন ও বলল, আপনি পরিবারের চাপে পড়ে বিয়ে করবে না, যদি নিজের ইচ্ছে থেকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে বিয়ে হবে, নয়তো না। না, আমি কারো চাপে পড়ে বিয়ে করতে যাচ্ছি না, নিজের ইচ্ছে। তাহলে আমারও বিয়ে করতে সমস্যা নেই। আপনার পছন্দের কেউ আছে নাকি? আরে না না, আপনাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমাকে আপনি আগে থেকে চিনেন কিভাবে? আপনি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন আপনাকে দেখে ভালো লাগে, তারপর আপনি যে রিকশায় ছিলেন ওটা ফলো করে আপনার বাড়ির ঠিকানা পেয়ে যায়। হা হা হা, হতেও তো পারতো আমি বাসায় না এসে অন্য কোথাও গেলাম, সেখানেও কি আপনি আমাকে ফলো করে যেতেন? যাওয়ার দরকার হতে অবশ্যই যেতাম। ও আচ্ছা, একটু মুচকি হেসে। ওভাবে হাসবেন না, বুকে লাগে এত সুন্দর হাসি। হা হা হা। দরজার পাশে দাঁড়িয়ে ওর একটা বন্ধু বলল, আর কত কথা বলবি, বাসর রাতের জন্য কিছু কথা তুলে রেখে এখন চল। সবাই তোদের জন্য অপেক্ষা করছে। হুম চল। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। কত সুন্দর ছিল 5 বছরের স্মৃতিগুলো, ভালোবাসাও কোনো কমতি ছিল না। একে অপরের ছায়া হয়ে থাকতাম সব সময়। বাসর রাতে ও আমাকে একটা ব্রেসলেট দিয়ে বলেছিল সারা জীবন যেন হাতে রাখি। আমার হাতে এখনো আছে, শুধু মানুষটি নেই। রাফিসা আমার কাছে এসে বলল, আম্মু দেখো, আমাকে এতগুলো চকলেট চিপ দিয়েছে। কে দিয়েছে? তাকে চিনি না তো। তোমাকে বলেছি না যে অপরিচিত কেউ কিছু দিলে নিবে না? উনি তো নানাদের বাসায় এসেছে, তারপর আমাকে দেখে এসব দিয়েছে। এমনকি এসেছে, চলো তো গিয়ে দেখি। 6 বছর পরে তিহান ভাইয়ের সাথে দেখা। আগের থেকে বেশ পরিপাটি হয়েছে। আসলে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়। আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তাই আমি বললাম, হুহুম তিহান ভাই। হ্যাঁ হ্যাঁ বল, কেমন আছিস? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? হুম ভালো। দেশে কবে এসেছো? 1 মাস হলো। ভাবি কেমন আছে? আরে আমি তো বিয়ে করিনি। সে কি এখনো বিয়ে না করলে আর কবে বিয়ে করবে? আমার কথা বাদ দে, তোর কথা বল, সংসারে কে কে আছে?
কেমন দিন যাচ্ছে সে সব বল। সংসারের কথা শুনে চোখে পানি চলে এলো, তাও নিজেকে কিছুটা কন্ট্রোল করে বললাম, ভালো, তুমি বসো, মাকে ডেকে আনি। মামির সাথে দেখা হয়েছে, তুই বসো। ও, তোর মেয়েটা দেখতে খুব মিষ্টি হয়েছে, একদম তোর মতোই। আমার মেয়ে তো আমার মতোই হবে। রাফিসা আমরা ফোনটা হাতে করে নিয়ে এসে বলল, আব্বুকে একটু কল দেও, আমি কথা বলবো। না শোনা, এখন কথা বলা যাবে না। কেন যাবে না? ব্যস্ত আছে তো, তাই তুমি যাও, গিয়ে খেলা করো। না, আমি আব্বুর সাথে কথা বলবো। মেয়েটা এত জেদ করছে যখন, তাহলে একটু কথা বলিয়ে দে। তিহান, সেটা সম্ভব নয় বলে আমি উঠে গেলাম। আড়ালে গিয়ে চোখে পানি মুছে রান্নাঘরে গিয়ে ছোট ভাবিকে বললাম, ভাবি, তোমাকে কি ডেকেছি নাকি? না, আমি নিজে থেকে এসেছি। ফল শরবত আমি বানিয়ে দেই, তোমার কোনো কাজ করতে হবে না, আমার সব কাজ করা কমপ্লিট। একটু রান্না তো করতে পারি। না পারো না, আমার সাথে এসো। ঘুম। তিহান ভাইয়া দেশের আসার পর আজ প্রথম আমাদের বাসায় এসেছে, তাই আজকে না ক্ষেত থেকে যেতে পারবে না। বাসায় রান্নাবান্নার আয়োজন চলছে, কিন্তু আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমার 4 মাসে প্রেগন্যান্সি চলছে, এর মধ্যেও আমার স্বামী গায়ে হাত তুলতো, আর পরিবারের কেউ আমাকে সামান্য কাজও করতে দেয় না। প্রতিটা পরিবার যদি মেয়েদের অসহায় সময় শক্তি দেয়, তাহলে মেয়েরা সব কষ্ট ভুলতে সক্ষম হয়। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলেই গেছি, তিহান হচ্ছে এবার মামাতো ভাই। তিহান আসার কারণে সবার ভালো লাগছে। তিহান খুব মিশুকে যায়, জন্য সবাইকে অতি সহজে আপন করে নেয়। ওদিকে রোহান আজকে নিশিদাকে বিয়ে করেছে। নিশিদার বাবার অফিসে রোহান জব করে। রোহান দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট, যে কেউ দেখলে ক্রাশ খাবে। নিশিদা মাঝে মাঝে অফিসে এসে রোহানের সাথে গল্প করত। রোহানে নিয়ে বড় ক্লাবে পার্টিতে যেত। নিশিদা সারাক্ষণ টাকার অহংকার নিয়ে থাকতো, সাথে রোহানকে বোঝাতো টাকা ছাড়া কিছু হয় না। রোহানও আস্তে আস্তে নিশিদার বিলাসিতায় আসক্ত হলো। রোহান ভাড়া বাসা ছেড়ে নিশিদাদের বাসায় গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইবাদের বাসার সবাই তিহানের সাথে গল্প করতে আছে। সবাই ইবার মন ভালো করার জন্য নানাভাবে চেষ্টা করে। ইবা সবার সাথে বসে থাকলেও তার মন পড়ে আছে রোহানের স্মৃতিতে। সব কথাই ইবা হুম হ্যাঁ বলে যাচ্ছে। তিহান বলল, ইবা তোর বরের সাথে আমাকে মিট করিয়ে দিবি না? একদিনের ছুটি নিয়ে আসতে বল। তিহানের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কে কি উত্তর দিবে, তাই ইবা বলল, না ভাইয়া, আমাদের ডিভোর্স হয়েছে। কথাটা বলে ইবা ওর রুমে চলে গেল। রাফিসা রোহানের ছবি সামনে নিয়ে শত কথা বলে যাচ্ছে, এই দৃশ্য দেখে ইবার চোখের পানি বাদ মানল না। ইবার কান্না দেখে পিচ্ছি মেয়েটাও চুপ করে আছে। সত্যিকারের ভালোবাসা বোধ হয় ভুলে থাকা যায় না। বেশ কিছুক্ষণ পর তিহান ইবার রুমে আসে। ইবা শুয়ে আছে, তিহানকে দেখে উঠে বসতে চাইলে তিহান বাধা দিয়ে বলে, সবার কাছ থেকে জানতে পেরেছি তোর জীবনে এখন একটা খারাপ সময় যাচ্ছে, তাই ও সব শুনে বলে তোকে আর কষ্ট দিতে চাই না। কষ্টের পথ তো সবেমাত্র শুরু। কিসের কষ্ট বল? যে তোর ভালোবাসার মূল্য দিল না, সন্তানদের কথা ভাবলো না, স্ত্রীর মর্যাদা দিতে পারেনি, তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। সে তো ঠিকই ভালো আছে। আমি ভালো থাকতে পারছি না, আমার অস্তিত্বের সাথে মিশে আছে। তোর সন্তানের কথা তো ভাবতে হবে। পারছি না, যে মানুষটা আমাকে ছাড়া অন্য কিছু বুঝতো না, সেই চেনা মানুষ অচেনা হয়ে গেল। তুই নতুন করে সব শুরু কর, দেখবি তোর থেকে ভালো কেউ নেই। হয়তো কোনো একদিন। ইভার মা এক গ্লাস দুধ এনে বলল, এটা খেয়ে এখন ঘুমা। মা, দুধ খেতে ভালো লাগে না। তোর কোনো কথা শুনতে চাই না, এটা খেয়ে নে। উফ। তিহান, তুইও গিয়ে একটু ঘুমা। না মামি, আমি ঘুমাবো না। বিকেলে যেতে হবে তো তিহান। কয়টা দিন থেকে যা বাবা, কত বছর পরে দেশে এলি, আবার কবে তোর দেখা পাবো? মামি, তুমি এত ইমোশনালি হয়ে কথা বলো যে কথা না রেখে উপায় নেই।
আমি যতদিন বেঁচে আছি ততদিন বলবো। ইভা গ্লাসটা মায়ের দিকে ধরে বলল, খেয়েছি, এবার শান্তি। ঘুম ধরে আল্লাহ সুখী করলে আমার শান্তি হবে, তার আগে না। ইভার বাবার সাথে ইভার শ্বশুর শাশুড়ি ইভার রুমে আসে। ওনাদের দেখে ইভা অবাক হয়ে যায়। ওনারা এখানে কেন এসেছে? আমার ছেলে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তাতে তো আমি কিছু করতে পারলাম না, তবে আমি তোমাকে দোয়া করি তুমি যেন সুখী হও, আর মাঝে মাঝে আমাদের সাথে কথা বলো আর নাতিদের দেখতে দিও, এটা তোমার কাছে অনুরোধ। রোহানের বাবা আমাকে এই কথাগুলো বলে কান্না করে দিল। তিনি অনেক অনুতপ্ত বোধ করছে। তার কান্না দেখে আমিও কান্না করে দিলাম। রোহানের মা বলল, এই সময় একটু কাঁদবে না। যে তোমাকে ঠকিয়ে ভালো আছে তার জন্য একটু চোখের পানি ফেলবে না। তোমার কষ্ট হলে তো আমার নাতি নাতনিদেরও কষ্ট হবে। বুড়ো বয়সে ওরা তো আমাদের শক্তি হবে। একটা মাত্র ছেলে থাকতেও এখন নেই। আমার মা বলল, আপনাদের সাথে রোহান যোগাযোগ করতে চাইতে যোগাযোগ করবেন, শত হলেও তো ও আপনাদের ছেলে। আমার মেয়ের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তা ফিরিয়ে আনা যাবে না। সন্তানেরা ভুল করলেও তাদের অস্বীকার করা যায় না। আবা আমরা অনেক ভাগ্য করে আপনাদের মতো পরিবার পেয়েছি, বউ পেয়েছি, কিন্তু আমার ছেলে বুঝলো না। আপনার এত কিছুর পরেও আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, তাতে আমরা কৃতজ্ঞ। রোহানের মা, না মা, আপনারা নিজেদের দোষী ভাববেন না, যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতে হয়েছে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমার সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি। ইভা, হ্যাঁ মা, তোমাদের জন্য সব সময় দোয়া করি। রোহানের মা। রাফিসা আমার কাছে ঘুমাচ্ছিল, সবার কথার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গেল। দাদা দাদিকে দেখে খুব খুশি হয়েছে। কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটিয়ে বিকেলে ওনারা চলে গেল। সারাদিন সবার সাথে থেকে ভালো লেগেছে। সন্ধ্যায় সবাই চা খেয়ে টিভি দেখতে বসেছে। আমার টিভি দেখতে একদম ভালো লাগছে না, তাই নিজের রুমে শুয়ে সেই রোহানের স্মৃতিতে চলে গেলাম। 5 বছরের স্মৃতিতে কম কিছু নেই, এগুলো ভুলে থাকা সম্ভব নয়। রোহান অফিসে থাকাকালীন সময় মাঝে মাঝে ভয়েস মেসেজ দিত, লক্ষ্মী সোনা পাখিটা এখন খেয়ে নেওয়া, আমি খেয়েছি। আজকে শাড়ি পরে রেডি থেকে ঘুরতে নিয়ে যাব। খুব মিস করছি আমার মিষ্টি বউটাকে। ভয়েস মেসেজগুলো শুনছি আর চোখের পানি পড়ছে। তিহান ভাইয়া আমার রুমে এসে বলল, দেখ যে হারে আমাদের দেশে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে সবাই দুর্ভোগ পড়েছে, তুই আর চোখের পানি দিয়ে ঘরে বন্যা তৈরি করিস না। ভাইয়া আমার ভালো লাগছে না, তুমি এখন মজা করো না তো। তোকে যে ভালো থাকতে হবে, নয়তো আমি ভালো থাকতে পারবো। আমাকে নিয়ে এত ভেবো না, যাও সবার সাথে গিয়ে গল্প করো। আমি তোর সাথে গল্প করব। আচ্ছা শুনি তো, কি এমন গল্প করবে? ছোটবেলায় আমি একবার গাছ থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। আম্মু সারাক্ষণ খেয়াল রাখতো আমার কখন কি দরকার পড়ে। স্কুলে গেলেও আম্মু স্কুলে গিয়ে বসে থাকতো। আমি ব্যথা পেয়ে কান্না করলে আমার কষ্ট দেখে আম্মু কাঁদতো। সন্তানেরা ভালো না থাকলে বাবা মাও ভালো থাকে না। দেখ রাফিসা, অসুস্থ হলে তোর কত কষ্ট হয়, ঠিক তেমন মামা মামিরও তোর জন্য কষ্ট হয়। তোর জীবন তো এখনো পড়ে আছে। আল্লাহ তোকে কম কিছু দেয়নি তো, তোর পরিবার তোর সাথে আছে, একটা মিষ্টি মেয়ে আছে, আবার একজন তোর কোল আলো করে আসবে। ছোট্ট হাত দিয়ে তোকে আদর করব। দুটো বাচ্চা সারাক্ষণ তোকে মামা বলে ডাকবে, এর থেকে তোর আর কি চায়? তুই আল্লাহর কাছে তোর সকল অভিযোগ বলবি, উনি তোকে ভালো রাখবে। তিহানের কথা শুনে চোখে পানি চলে এলো। সত্যি তো, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো, আমি ভালো থাকবো আর কারো জন্য কষ্ট পাবো না। বড় ভাবি আর ছোট ভাবি আমার রুমে এসে বলল, আমার একটা মাত্র ননদকে মন মরা দেখতে ইচ্ছে করছে না, তাই চলে এলাম লুডু খেলতে। বড় ভাবি, সাথে আমের আচার নিয়ে এসেছি ইভার জন্য। ছোট ভাবি, তোমার দেখে আমার কথা ভুলে গেছো। তিহান, এত স্মার্ট দেবরের কথা কি ভুলে থাকা যায়? তোমার জন্য চানাচুর নিয়ে এসেছি। বড় ভাবি,
না আমার আমের আচারের ভাগ চাই। তিহান, ছোটবেলার অভ্যাস তোমার গেল না, আমার জিনিসে খালি ভাগ বসাও। ইবা, ঝগড়া তোলা থাক, এখন লুডু খেলা শুরু করি। ছোট ভাবি, চারজন মিলে লুডু খেলে কখন যে সময় পার করলাম সেটা বুঝতে পারিনি। রাতে খাওয়া শেষে করে ঘুমাতে গেলাম, রাফিসা আমাকে জড়িয়ে ধরে ঘুমালো। আজকে মাও আমার সাথে ঘুমাবে। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি। সকালে ফুপি এলো, মানে তিহানের মা। সবার থেকে আমাকে একটু বেশি ভালোবাসে, তা নিয়ে তিহান ভাইয়ার সাথে কত ঝগড়া হতো। তিহান ভাইয়াকে ডাকতে গেলাম, গিয়ে দেখি সে ঘুমাচ্ছে, তাই ডাক না দিয়ে চলে আসবো, তখন চোখ গেল একটা ডায়েরির উপর। আমি ভাবলাম বাবার ডায়েরি ভুলে এখানে রেখে গিয়েছে, তাই ডায়েরি হাতে নিলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা ইভা ডায়েরি। লেখাটা দেখে চমকে উঠলাম, কারণ এটা বাবার ডায়েরি না, এটা তিহান ভাইয়ার ডায়েরি হবে, কিন্তু কেন আমার নামে এসব লেখা? কৌতূহল হলো, তাই ডায়েরি নিয়ে নিজের রুমে আসবো, তখন শুনতে পেলাম ফুপি বাবাকে বলছে, ইভাকে আমার ছেলের বউ করতে চাই। ভাইয়া, আপনি আমার আবদারটা রাখেন। কথা শুনে খুব রাগ হলো, কেন সব সময় আমার সাথে এমন হচ্ছে? আমি আর কারো ভালোবাসায় জড়াতে চাই না। রুমে এসে দরজা লক করে ডায়েরি নিয়ে বসে পড়লাম। তিহান ইভার ফুফাতো ভাই হয়, ভুলে মামাতো ভাই বলা হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তুই কি আমার ভালোবাসা বুঝিস না? তোর মুখে ভাইয়া ডাকটা একদম সহ্য হয় না। তোকে খুব বেশি ভালোবাসি। তুই হাসলে মনে হয় আমি খুব সুখী। আজকে অনেক সাহস নিয়ে তোকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু শুনলাম তুই বিয়ে করতে রাজি হয়েছি। চলে যাচ্ছি প্রিয় মানুষকে ছেড়ে। এত বছর পরে তোকে দেখতে পেয়ে যতটা ভালো লেগেছে, ঠিক তত বেশি কষ্ট পেয়েছি তোকে কষ্ট পেতে দেখে। খুব ইচ্ছে করছে তোকে বউ করে পৃথিবীর সুখ এনে দেই, কিন্তু আমি যে নিরুপায়। তিহানের ডায়েরিতে হাজারটা কথা লেখা আছে শুধুমাত্র ইভাকে নিয়ে। তিহান সব সময় ডায়েরিটা সাথে নিয়ে ঘুরে, আর ঘুম থেকে উঠে ডায়েরির ভেতর ইভার একটা পিক আছে সেটা দেখে। আজকে ঘুম থেকে উঠে ডায়েরিটা দেখতে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ইভা রুমের দরজায় নক করলো। এই ইভা, দরজা খুল, তাড়াতাড়ি দরজা খুলতো। ইভা দরজা খুলে বলল, কি হয়েছে কি? সামনে থেকে সর। কেন? আমার দরকারি জিনিস খুঁজছি। সেটা কি? এটা ডায়েরিটা দেখিয়ে বলছে। খপ করে ডায়েরিটা তিহান হাতে নিয়ে বলল, তুই আমার ডায়েরিতে কেন হাত দিয়েছিস? অন্যের পার্সোনাল কোনো কিছু দেখতে নেই তা জানিস না? ভাইয়া, তুমি কেন এমন করছো? তুমি কেন বুঝো না তোমার জীবন নষ্ট হয়ে যাবে? আমার জীবন নিয়ে তোকে ভাবতে হবে না, আগে কোনোদিন ভাবিসনি, এখন ভেবে করবে কি? যত সব। তিহান রাগে গজগজ করতে করতে চলে গেল। ইভা খাটের উপর ধবাস করে বসে পড়ে। এসব কি হচ্ছে? এত বছর পর কেন তিহানের ভালোবাসার কথা জানলাম? শুধুমাত্র আমার জন্য তিহান ভাইয়া সবাই ছেড়ে দূরে থাকে। আবার এখনো আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি তার চোখের সামনে থাকলে বেশি কষ্ট পাবে না। আমি দ্বিতীয়বারের মতো কারো ভালোবাসায় জড়াবো না। আমি চলে গেল, সবাই ভালো থাকবে। তিহানের মা ইভার মাথায় হাত রাখতে ইভা ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, কিছু কি বলবে? তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শোন। যে স্বামী তোকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছে তাকে কেন আঁকড়ে ধরে বেঁচে থাকবি? প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যাবে না। সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত অপেক্ষা করে ডিভোর্স দিতে পারবে, কিন্তু সে তোকে এতটুকুও সময় দেয়নি, সন্তানকে অস্বীকার করেছে। তোর এখনো অনেক দূর পথ চলা বাকি। সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। সমাজ তোকে ভালোভাবে থাকতে দিবে না, প্রতিদিন তোকে লড়াই করতে, তাতে তোর সন্তানদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই আমি তোকে আমার ছেলের বউ করতে চাই। না ফুপি, এটা হয় না। কেন হয় না? তোর কি মনে হয় তিহানও তোকে ভালোবাসবে না? তিহান ভাইয়া আমাকে এখন ভালোবাসে, সেটা হবে আমাকে দয়া করে ভালোবাসা, আর আমার সন্তানদের কখনো বাবার ভালোবাসা দিতে পারবে না।
সমাজও অনেক কথা বলবে। না রে মা, তিহান তোকে সত্যি খুব ভালোবাসে, তোর সন্তানদেরও কখনো বাবার অভাব বুঝতে দিবে না। তুই রাজি হয়ে যা মা। না না না, এটা হয় না। ইভার মা এসে বলল, আমার তো তোর ভালো চাই, তুই সুখী হবি। না মা, এসব হয় না, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোর মাকে এভাবে বলিস না, কষ্ট পাবে। তাদের কোনো দোষ নেই, আমি নিজে চেয়েছি তোকে বউ করতে। ফুপি, তোমাদের কারো আমার কথা ভাবতে হবে না, এখন আমাকে একা থাকতে দেও। ফুপি আর মা চলে গেল। রাফিজার খেলার সাথী পেয়ে আমাকে জ্বালায় না, আগের মতো আবদার করে না, আম্মু এটা এনে দেও, এটা করো। এখন সে বুঝে গেছে তার মা কিছু করতে পারবে না, কিন্তু আমার সামনের দিনগুলো সন্তানদের নিয়ে থাকতে হলে কিছু করতে হবে। এমন অবস্থায় কিছু করা যাবে না বলে আমাকে তিহান ভাইয়ের ঘাড়ে চাপিয়ে আপদ বিদেয় করতে চাইছে। তারা কেন বুঝে না আমি কারো মায়ে জড়িয়ে থাকতে চাই না। ভাবতে ভাবতে প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর বড় ভাইয়া এসে বলল, বিকেলে রেডি হয়ে থাকিস, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা। সকালের ঘটনার পর থেকে তিহান ভাইয়ার সাথে দেখা হয়নি। বিকেলে রেডি হয়ে ডক্টরের কাছে যাব, তখন তিহান ভাইয়ার সাথে দেখা। আমার সাথে কোনো কথা না বলে চলে যেতে লাগলো, তখন বড় ভাইয়া বলল, তিহান তুই কোথাও কি যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, সামনে রাস্তার কাছে একটু ঘুরতে। তাহলে তুই ইভাকে নিয়ে ডক্টরের কাছে যা। আচ্ছা। অনিচ্ছা সত্ত্বেও তিহান ভাইয়ার সাথে গেলাম। যাওয়ার পথে কোনো কথা বলিনি। ডক্টর দেখিয়ে আসার পথে ফুসকা দেখে খেতে ইচ্ছে করলো, কিন্তু সাহস করে কিছু বললাম না। তিহান রিক্সা থামাতে বলে গিয়ে অনেক ফুসকা কিনে আনলো। বাসায় এসে সবাই একসাথে ফুসকা খেতে লাগলাম, তখন আবার সেই এক প্রসঙ্গ শুরু হলো তিহানের সাথে বিয়ে নিয়ে। রুমে এসে নিজের আর রাফিসার টুকিটাকি জিনিস গুছিয়ে রাখলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। আমার চোখে ঘুম নেই, সবাই ঘুমাবে সেই অপেক্ষা করতে আছি। এই বাড়িতে থাকলে কেউ আমাকে শান্তিতে থাকতে দিবে না, তাই আজকে রাফিসাকে নিয়ে চলে যাব। আমাদের সমাজে এখনো অনেক পুরুষ আছে, তারা সন্তানদের কথা না ভেবে ডিভোর্স দিয়ে দেয়। তাদের লোভ লালসার জন্য মস্তিষ্ক বিকৃত ঘটে। আমাদের উচিত সে সব মেয়েদের সাপোর্ট করা, তারা যেন অতীত ভুলে সামনের দিনগুলোতে সুখী হতে পারে। সবাই ঘুমিয়ে গেছে, এখনই পালানোর সময়। রাফিসা ঘুমাচ্ছে, তাই ওকে কোলে নিলাম আর এক হাতে ব্যাগ নিয়েছি। প্রেগনেন্ট অবস্থায় রাফিসাকে কোলে নিতে কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। সন্তানদের ভালোর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে হবে। রুমের দরজা আস্তে করে খুলে বেরিয়ে মেইন দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম, তখন আমার বাবা বলল, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তুমি এখনো ঘুমাওনি কেন? আমরা কি তোর কেউ হই না? এতটা বড় হয়ে গেছি যে তোর সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। আমরা কি তোর কোনো ক্ষতি চাচ্ছি নাকি? না বাবা, এভাবে বলো না, আমরা জন্য তোমাদের কোনো অসুবিধায় ফেলতে চাই না। খুব বেশি বড় হয়ে গিয়েছিস, যা ইচ্ছে হবে তাই করবি নাকি? রুমে গিয়ে ঘুমা যা, বলে বাবা রাফিসাকে আমার কোল থেকে নিয়ে গেল। বাবা খুব রাগ হয়ে গেছে, তাই কিছু না বলে রুমে চলে যেতে লাগলাম। হ্যাপি বার্থডে টু ইউ ইভা। কয়েকটা বেলুন ফাটানোর শব্দ, পিছনে ফিরে দেখি বাবা, মা, ভাইয়া, ভাবি, ফুপি, তিহান দাঁড়িয়ে আছে, সাথে একটা ক্যাব। চোখ ঝল ঝল করছে। যারা আমাকে এত ভালোবাসে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলাম শুধুমাত্র কারো স্মৃতি আগলে রাখার জন্য, যে আমার সাথে বেইমানি করেছে। না, আমি ভুল করেছি তাদেরকে আবার কষ্ট দিয়ে। মা আমার কাছে এসে বলল, তুই তোর সন্তানদের কথা ভেবে আমাদের ছেড়ে চলে যাচ্ছি। তুই কি আমার সন্তান না যে তোর কথা আমরা ভাববো না? আমরা তো তোর ভালো চাই। মা, আমার ভুল হয়ে গেছে। তোর এই ভুলের শাস্তি অনেক কঠিন হবে বড় ভাই। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, তোর শাস্তি হচ্ছে কেক কেটে সবাইকে খাইয়ে দে। ছোট ভাই। সবাই হা 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 করে হেসে উঠল। খারাপ সময় পরিবার পাশে থাকলে হাজারটা খারাপ সময় অতিক্রম করা যায়।
কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। তিহান ভাইয়া আমার দিকে তাকায়নি। আজকে তিহানের জন্য তোকে ধরতে পেরেছি। তিহান তোকে দেখেছে তুই জিনিসপত্র গোছাচ্ছি। বাবা, তুই চলে গিয়ে আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলি, তাই আমরা আগে তোকে সারপ্রাইজ দিলাম। ছোট ভাই, তোর বার্থডে কেক তিহান নিজে বানিয়েছে। বড় ভাই, আমি তিহান ভাইয়ার কাছে গিয়ে বললাম, ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য আবার পরিবারকে ফিরে পেলাম। আমার একটা ভুলে অনেক ক্ষতি হয়ে যেত। তোর সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সেটা কি আমি চাইতে পারি নাকি? আমরা সবাই তোর ভালো চাই। আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, সবার এখন ঘুমানোর দরকার, বিশেষ করে তোর। জাগিয়ে ঘুমা। যে যার মতো করে ঘুমাতে গেল। আমিও ঘুমাতে এসেছি, কিন্তু ঘুমাচ্ছে না। এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুমানোর অনেক চেষ্টা করছি, তাও ঘুমাচ্ছে না। ঘড়ি দেখলাম 2টা 30 বাজে, তাই অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপর একটু ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। ছাদের অনেক গোলাপ ফুলের গাছ আছে, আমার খুব ভালো লাগার জিনিস। গাছে পানি দিয়ে হাঁটতে শুরু করি। তিহান ভাইয়ার আগমন ঘটে। সেও নিয়মিত ফজরের নামাজ পড়ে। আমাকে দেখে বলল, তোর এই সময় ছাদে আসা একদম উচিত হয়নি, আর কখনো একা আসবি না। জানি উচিত হয়নি, তাও প্রকৃতির সাথে একা থাকতে ইচ্ছে হলো। বেবিটা আসুক, তারপর তোর যত খুশি একা থাকিস। আমাকে এত ভালোবাসো, তাহলে সেদিন অন্যের বউ হতে দিয়েছিলে কেন? তোকে বলার সাহস পাইনি। সাহস করে বলে দিতে, যা হবার হতো। বুঝতে পারিনি তুই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যাবি। এখন নিজের জীবনটা গুছিয়ে নেও। তোকে ছাড়া সম্ভব না, অনেক চেষ্টা করেছি, তাও পারিনি। তুই চাইলে তোকে আমার বউ করব। এটা হয় না। কেন হয় না? আমাকে একটা বার সুযোগ দে, তোর আমি সব থেকে আমি সুখী রাখতে পারবো। আমার 2টো সন্তান আছে, তাদেরকে ছেড়ে কখনো থাকতে পারবো না। আর তুমি অন্যের সন্তানের দায়িত্ব কেনই বা নিবে? তোর সন্তানেরা কখনো বাবার অভাব বুঝবে না। আমি ভালো বাবা হয়ে দেখাবো। না ভাইয়া, চাইলে সব হয় না। তিহান ভাইয়া আমার হাত ধরে বলে, শুধু একটা বার আমাকে বিশ্বাস করে দেখ, তোর বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম, আমি প্রতিষ্ঠিত হতে চাই, কারো উপর ডিপেন্ড করে বাঁচতে চাই না, কারণ আমার মনে হবে সে আমাকে দয়া করছে। আচ্ছা, সবকিছুতে তোকে আমি হেল্প করবে, আমাকে সাথে রেখে দেখিস। তারপর তোর যদি মনে হয় আমি তোর বিশ্বাসের জায়গা করতে পারিনি, তখন আমি সারা জীবনের জন্য তোর জীবন থেকে সরে যাব। ঠিক আছে, তাই হোকে। এখন তুমি সবাই বলবে যে তুমি বিয়ে করবে না। আচ্ছা। নিচে এসে সবার জন্য চা বানালাম। মা একটু রাগারাগি করেছে, কেন রান্নাঘরে গিয়েছি তাই। আজকে আমার পছন্দের সবকিছু রান্না করেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থেকে রেডি হয়ে বের হলাম। কাছেই একটা পার্কে ঘুরতে যাব আমি, তিহন, রাফিসা আর তিয়াস। বাসা থেকে বের হতে পাশের বাসার একজন আরেকজনকে আমাকে শুনে বলল, ডিভোর্স হয়েছে, তাও কোনো লজ্জা নেই। প্রেগন্টে অবস্থায় বাসা থেকে বের হয়েছে। হ্যাঁ, স্বামীকে ধরে রাখতে পারেনি, নিশ্চয় কোনো দোষ আছে, নয়তো এই অবস্থায় কেউ কি ছেড়ে দেয়? ওদের কথা শুনে তিহান বলল, আল্লাহ না করুক আপনার মেয়ের সাথে যদি কিছু হয়, তাকেও কি এসব কথা বলবেন? ওকে আপনার টাকায় খায় না, পড়ে যে আপনার অসুবিধা হচ্ছে। তিহানের কথা শুনে নিজের কাছে খুব ভালো লাগলো, তাই আমিও গিয়ে প্রতিবাদ করলাম। প্রেগনেন্ট অবস্থায় বাসা থেকে বের হওয়া যাবে না কেন? কোথাও কি লেখা আছে? আর আমার দোষ আছে কিনা তা আপনি জানলেন কিভাবে? কোন নিউজ পেপারে আমার নামে লেখালেখি হয়? এসব বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করুন। ওনাদের সাথে আর কোনো কথা না বলে আমরা পার্কে গেলাম। ওনাদের কথা শুনে খারাপ লাগলে ঘুরতে এসে খুব ভালো লাগলো। ফুচকা ও আইসক্রিম খেয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে গেলাম। পরের দিন তিহান ভাইয়া তাদের বাসায় চলে গেল। মাঝে মাঝে দেখতে আমাকে আসতো, আর প্রতিদিন খোঁজ নিত। এভাবে কেটে যায় কয়েক মাস। রাত 10টার সময় প্রচন্ড প্রসব যন্ত্রণায় ছটফট করছি। মাকে ডাক দেওয়ার শক্তিটুকু পাচ্ছি না। রাফিসা ফোনে গেম খেলছে, ওকে কোনো মতে বললাম, তোমার নানুকে ডেকে নিয়ে আসো। আচ্ছা।
রাফিজ আমাকে ডাক দেওয়ার আগে মা গরম দুধ নিয়ে আসে। আমাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাত থেকে দুধের গ্লাস টেবিলের উপর রেখে ভাইয়া ভাবিদের ডেকে আমাকে হসপিটালে নিয়ে গেল। জ্ঞান ফিরে দেখি সবাই বাচ্চাটাকে আদর করছে। কে কোলে নিবে সেটা নিয়ে তর্ক, এ বলছে এখন কোলে নিব, আবার ও বলছে আমি কোলে নিব। সবাই খুব খুশি। তিহান ভাইয়া আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিহান সবাইকে বলল, এবার জ্ঞান ফিরেছে, বেবিটা ওর কাছে দেও। মা এসে আমার কাছে বেবি দিল। ছেলেটার মুখ দেখে সব কষ্ট এক নিমিষে ভুলে গেলাম। অনেক রাত হয়েছে তাই সবাই কিছুক্ষণ থেকে বাসায় চলে গেল। রাতে তিহান একা থেকেছে। খুব সকালে ঘুম ভেঙে গেছে। চোখ গেল তিহানের দিকে, ও চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মানুষরা সত্যি আমার জন্য অনেক করেছে, পরিবারের সাপোর্টর সাথে ও আমার শক্তি ছিল। ছায়ার মতো তিহান আমার সাথে ছিল। অনেকবার মনে করেছি ও আমাকে দয়া করছে, কিন্তু না, আমার ভুল ভেঙেছে। তিহান যা করছে সব মন থেকে ভালোবেসে করেছে। আমি এক ধ্যানে তিহানের দিকে তাকিয়ে আছি। ওর ঘুম ভেঙে গেছে। আমাকে বলল, তোর কি অসুস্থ লাগছে? না, আমি ঠিক আছি। বাবুটাও ঘুম থেকে উঠে গেছে। তিহান কোলে নিয়ে হাঁটছে আর কত কথা বলছে। মনে হচ্ছে বাবার ছেলে কথা বলছে। দেখিবা তোর ছেলের হাসি কি মিষ্টি, উম্মা আমার সোনা বাবা। হা হা হা, ভাইয়া তুমি তো ওর মতো বাচ্চা হয়ে গেছো। একদম ভাইয়া বলবি না, ছেলের বাবা হয়ে গেলাম আর এখনো ভাই ভাই করে। কি বলছো এসব ভেবে বলো। আমি ঠিকই বলছি, ওর বাবা আমি হব। এবার তোর আর কোনো কথা শুনবো না। এটা হয় না। হয় কি না তা আমি বুঝে নিব। একটা কথা ছিল বলবো। তোর 1000টা কথা শুনতে রাজি আছি, তুই বল। একটা স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওনারা ইন্টারভিউ দিতে ডেকেছে। খুব ভালো কথা, তুই জব করলে আমার কোনো আপত্তি নেই। তোকে আমি নিজে ইন্টারভিউ দিতে নিয়ে যাব। তুমি খুব ভালো ভাইয়া। আবার ভাইয়া বললে মাইর দিব। হা হা হা। রাফিসা এসে ভাইকে কোলে নিয়ে কত আদর করছে। তিন্নি তিয়াসও কম না, ওরাও ছোট ভাইকে নিয়ে খুব আদর করছে। একটা বাচ্চা আসায় সবার মুখে হাসি। কিন্তু যে বাচ্চার বাবা ছিল সে খুশি হতে পারেনি। আজও তার কথা ভাবলে চোখে পানি আসে। মা আমার পাশে বসে বলল, মারে এই খুশির দিনে চোখে পানি আনতে নেই। ওরা তো তোর সব, এখন আর কষ্ট পাওয়ার সময় না। হ্যাঁ মা, আমি আর কষ্ট পাবো না। আমার সোনা মেয়ে। 4 দিন হসপিটালে সারাক্ষণ তিহান সাথে ছিল। অনেক করে বলেছি বাসায় যেতে, কিন্তু না, তার এক কথা আমাকে বাসায় পৌঁছে দিয়ে তার ছুটি হবে তার আগে না। মা, বাবা, ভাইয়া বাবুকে নিয়ে আগে গাড়িতে গিয়ে বসেছে। আমি আর তিহান হসপিটাল থেকে বের হতে চোখ গেল রোহানের দিকে, সাথে নিশিতাও ছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওদের এড়িয়ে যেতে লাগলাম। তখন নিশিতার আমার কাছে এসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত নামি দামি হসপিটালে কি করছো? সেটা আপনার না জানলেও চলবে। রোহান এসে বলল, যার তার সাথে পাবলিক প্লেসে কথা বলটা আমার একদম পছন্দ না, এখান থেকে চলো। না দাঁড়াও, শুনি ওর দিনকাল কেমন যাচ্ছে, আর আমাদের বাসায় কাজে লোকের দরকার আছে, ওকে রাখলে ভালো হয়। তিহান এবার রেগে বলল, আপনি কাকে কাজের লোক বলছেন? হ্যাঁ, জানেন আপনার স্বামীর আসল কুকীর্তি কি? এই মেয়েটা আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। মানে কি? মানে খুব সহজ, আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী যাকে কাজের লোক বলছেন সে ছিল তাকে ঠকিয়ে আপনাকে বিয়ে করেছে এবং আপনাকেও ঠকিয়েছে মিথ্যা কথা বলে। ইভা 4 মাসের প্রেগনেন্ট ছিল, তখন ডিভোর্স দিয়েছে। ভাবতে পারছেন কতটা নিচু মনের মানুষ। আপনার টাকার লোভে পড়ে বিয়ে করেছে। এখন আপনার থেকে বেশি টাকা আওলা মেয়েকে পেলে আবার যেন বিয়ে না করে সেদিকে নজর রাখবেন। তিহান চুপ করে, চলো এখন। ইভা, কাজটা ঠিক করিসনি রোহান? কাজটা ঠিক করেছি কিনা তা আপনার থেকে জানার কোনো ইচ্ছে নেই তিহান। তোমার মতো খারাপ লোকের বেবি আমি রাখাবো না, আজই এবাসন করব। নিশিতা। নিশিতা রেগে চলে যাচ্ছে, পিছনে রোহানও যাচ্ছে।
তোমার এতটা রাগ হওয়া দরকার ছিল না, ওদের মতো করে তো ওরা ভালো ছিল। ও তোকে কষ্ট দিবে আর আমি চোখের সামনে এসব সহ্য করতে পারবো না। উপর আল্লাহ একদিন ঠিক শাস্তি দিবে তো। আমিও চাই ওর কঠিন শাস্তি হোক। শাস্তির আগুন তো তুমি শুরু করিয়ে দিলে। হা হা হা, এটা ওর প্রাপ্য ছিল। বাসায় সারাক্ষণ বাচ্চাদের হই হুল্লোড় লেগে আছে। তিহান বাসায় এসে কিছু সময় ঘুমিয়ে আবার লেগে পড়েছে বাচ্চাদের সাথে খেলতে। ফুবি এসে বলল, জানিস ইভা, গত 6 বছরে তিহানকে এরকম খুশি দেখিনি। তোর বাচ্চাদের নিয়ে আমার ঘর খুশিতে ভরে দে মা। ফুবি, তুমি আবার শুরু করলে। মরার আগে তোদের সুখী দেখতে চাই, আমার কথাটা শোন। আচ্ছা, তোমার কথা শুনবো, এখন আমার মাথায় হাত বুলিয়ে দেও তো, আমি ঘুমাবো। ঘুম দিচ্ছি। 3 দিন পরে রোহানের মা বাবা দেখতে এসেছে। তারাও খুব খুশি হয়েছে। রোহানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রাতে বাবা আর ফুপি আমার রুমে এসে বলল, 10 দিন পরে তোর আর তিহানের বিয়ে হবে, আমার কথার নড়চড় হবে না। বাবা, না বাবা, আমার একটু সময় চাই। তোকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দিতে পারবো না। ফুপি। তিহান এসে বলল, ওকে বিয়ের জন্য জোর করতে হবে না, আমি আমেরিকা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ইভাকে আমার সবাই অনেক বুঝিয়েছি, অনেক সময় দিয়েছি, এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই বিদেশে চলে যাব। না বাবা, তুই বিদেশে যাস না, আমরা সবাই আছি তো, ইভা ঠিক বিয়েতে রাজি হবে। না মামা, জোর করে কারো মন পেতে চাই না। যে এতদিনে আমাকে বুঝলো না সে আর কখনো বুঝতে পারবে না। মা, সকলে আমরা বাসায় চলে যাব রেডি থেকে। তিহান রুম থেকে বেরিয়ে গেল। এবার ফুপি বলল, তোকে আর আমি জোর করব না। জোর করে কোনো সম্পর্কে সুখী হওয়া যায় না, তাই তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হবে না। তোকে আমরা সবাই সুখী দেখতে চেয়েছি, কিন্তু তুই আমাদের বিশ্বাস করতে পারলি না। বাবা আমার রুম থেকে বেরিয়ে গেল, ফুপিও চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। সকালে তিহান ফুপি রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য। রাফিসার সাথে তিহানের খুব ভাব। রাফিসা তিহানকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে কে ঘুরতে নিয়ে যাবে বলো? ফুলি, তোমাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে, কিন্তু আমার অনেক কাজ আছে, তাই যেতে হবে। তিহান রাফিসা আদর করে ফুলিটাকে। তোমার সাথে আমিও কাজ করব, আমাকে নিয়ে যাও। না ফুলি, আমি কিছুদিন পরে আবার আসবো। আবার আসলে আমাকে নিয়ে যাবে তো? ঘুম। তিহানের চোখ ঝল ঝল করছে। সবার সামনে নিজেকে কন্ট্রোল করছে, সেটা বুঝতে পারছি। আমি দরজার এক কোণে দাঁড়িয়ে, আর আমার কোলে ছোট্ট ঈশান আছে। ছোট ভাবি আমাকে আস্তে করে বলল, বোন আমার, তুমি তিহানকে যেতে দিও না, এখনো সময় আছে, তিহানকে আটকাও। ভাবে, আমি কি দ্বিতীয়বার সুখী হবে পারবো? কোনো গ্যারান্টি আছে? খুব সুখী হবে। দেখেছো রাফিসার সাথে ভাইয়ার সম্পর্ক কত ভালো। মনে হয় বাবা চলে যাচ্ছে তাই মেয়ে কাঁদছে, আর বাবাও মেয়ের জন্য কাঁদছে। বড় ভাবি বলল, ইভা যাও, তিহানকে আটকাও। আচ্ছা, তোমাদের সবার কথা রাখলাম। তিহান শেষবারের মতো ঈশানকে কোলে নেওয়ার জন্য আমার কাছে এসে বলল, ঈশানকে একটু কোলে নেব। ঘুম নেও। ঈশানে কোলে নিয়ে খুব আদর করলো। তখন আমি সাহস করে বললাম, সারা জীবন বাচ্চাদের বাবার আদরে বড় করবে। তিহান আমার কথা শুনে এক গাল হাসি দিয়ে বলল, সত্যি তুই চাস আমি ওদের বাবা হই? ঘুম চাই তুমি তোমার ফুলি আর পুজকের বাবা হও। তিহান ফুবির কাছে গিয়ে বলল, মা, ইভা বিয়েতে রাজি হয়েছে। সত্যি ইভা, তুই রাজি হয়েছিস? ঘুম বলে রুমে চলে এলাম। দ্বিতীয় বিয়ে, তাও 2টো বাচ্চা নিয়ে, সহ লজ্জা তো করবেই। বাবা বাজার থেকে এসে শুনেছে আমি বিয়ে করতে রাজি হয়েছি, তাতে খুব খুশি হয়েছে। ভাই, ভাবি, মা, তারাও খুশি। এখন সবার খুশিতে আমার খুশি হয়ে গেছে। নিজের জন্য আলাদা কোনো ভালো লাগা নেই। জীবনে সব ভালো লাগার রং মুছে গেছে। অনেক দিন হলো শাড়ি পরি না, তাই আলমারি থেকে লাল কালো কম্বিনেশন কালারের শাড়ি বের করে পরলাম।
হাতে কয়টা চুড়ি, কানে ঝুমকো আর চুলগুলো খোপা করেছি। এমন সময় বড় ভাবি এসে বলল, ওয়াও, এতগুলো কিউট লাগছে। দেখি দেখি কারো নজর যেন না লাগে বলে একটু কাজল আমার কানের পাশে দিল। আরে ভাবি, কি করছো? এই বুড়ো বয়সে আমার দিকে কেউ তাকাবে না, আবার তো নজর। ইস, আমার ছোট বোনটাকে দেখতে কত সুন্দর। তোমাদের মতো ভাবি যেন সবার ঘরে হয়, তাহলে আমাদের মতো মেয়ের কোনো কষ্ট থাকবে না। হা হা হা, তোমার মতো মেয়েও যেন সবার হয়। চলো, তোমার সাথে রান্না করব। আচ্ছা চলো। ঈশানকে কোলে নিয়ে তিহানকে বললাম, ওনাকে নিয়ে বসে থাকেন, আমার কাজ আছে। তিহান আমার হাত টেনে ওর পাশে বসিয়ে বলল, তোকে শাড়ি পরলে কতটা সুন্দর লাগে জানিস, আর এতদিন কেমন ভুতুম পেঁচা হয়ে থাকতি। তুমি আমার নামে একটু বেশি প্রশংসা করো। আমার কি খেয়ে দে কাজ নেই যে তোর নামে প্রশংসা করব? যেটা সত্যি আমি সেটা বলেছি পাগলি। হয়েছে, আর বলতে হবে না। আমি রান্না করতে যাব। একটু সময় আমার কাছে থাক। না, এখন সময় নেই। একটু কি ভালোবাসা যায় না? বিয়ের পর সব ভালোবাসা পাবে, এখন গেলাম। হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো, তাই খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর গরুর গোশত রান্না করলাম ভাবি আর আমি। আমার আর তিহানের বিয়ে ঠিক হলো 5 দিন পরে। ঘরোয়া ভাবে আয়োজন হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে লিস্টি করছে বিয়েতে যা যা কিনতে হবে। ওদিকে রোহান আর নিশিতার সাথে খুব ঝামেলা হচ্ছে। নিশিতা সব সত্যি জানার পর রোহানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোহান অনেক আকুতি মিনতি করছে ক্ষমা করে দেওয়ার জন্য, তাই নিশিতা বলেছে ক্ষমা করতে পারে একটা শর্তে, সেটা হচ্ছে বেবি অ্যাবর্শন করবে, তাহলে রোহানের সাথে থাকবে। নিশিতার সাথে থাকলে রোহান সব সম্পত্তি, বড়লোক বিলাসিতা উপভোগ করতে পাবে, তাই বেবি অ্যাবর্শন করতে রাজি হলো। নিশিতার এত তাড়াতাড়ি বেবি নেওয়ার ইচ্ছে ছিল না, এখন যখন সুযোগ পেয়েছে বেবি অ্যাবর্শন করার, তাই সুযোগটা কাজে লাগিয়ে ফেলল। বিয়ের সব কেনাকাটা করা কমপ্লিট। ঘরোয়া ভাবে বিয়ের আয়োজন হলেও কেনাকাটায় কোনো কমতি নেই। বিয়ের 2 দিন আগে স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছে, সেটার ইন্টারভিউ দিতে যেতে হবে, তাই তিহান এসেছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মনে হয় জবটা হবে। ফুপি বলেছে নাতি নাতনিদের সে সামলাবে, আমি জব করলে কোনো সমস্যা নেই। দিন শেষ আমি আর তিহান ভালো থাকলেই তারা সবাই ভালো থাকবে। আজ আমার 2য় বিয়ে হলো। বাসর ঘরে 2টো বাচ্চা নিয়ে বসে আছি। কোনোদিন এভাবে থাকতে হবে ভাবিনি। নতুন করে আবার বিশ্বাস করতে শুরু করব, নতুন সংসারে লোকজনকে মানিয়ে নিয়ে কাজ করা। সবাই আমার চেনা মানুষ হলেও আমি তাদের বাড়ির বউ। আমার অনেক দায়িত্ব আছে, সবকিছু সামলে জব করা কঠিন হবে, তাও আমাকে পারতে হবে। পর নির্ভরশীল হয়ে জীবনে একবার ঠকেছি, তাই এবার পর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। আমার সন্তানদের বোঝাতে হবে জীবনের সব কঠিন সময় তাদের মা হেরে যায়নি, সাফল্য হয়ে দেখিয়েছে। এই যে ম্যাডাম। ও হ্যাঁ, তুমি এসেছে, আমি খেয়াল করিনি। ভাবনার জগতে বাড়ি বানিয়ে রাখলে আমার বাড়িতে কে আছে না আছে তা দেখবে কিভাবে? তেরা বেকা কথা সব সময় থাকবেই। ঘুমটা একটু আছে। আমি তিহানকে সালাম করলাম। তিহান আমাকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। তোমাকে সুখে রাখার জন্য যা করতে হবে সব করব, কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। তিহানের স্পর্শ অস্তিত্ব লাগলো কেন জানি, তাকে মন থেকে মেনে নিতে পারলাম না, তাই ওকে ছাড়িয়ে বললাম, শুধু আমার সন্তানদের বাবা ভালোবাসা দিলে খুশি হব। আমার ভালোবাসার অভিযোগ করার সুযোগ করতে পারবে না কথা দিচ্ছি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? চেষ্টা করব রাখতে। ফুলি পুচকে আমার পরিচয় বড় হবে। কোনো খারাপ মানুষ ওদের বাবা ছিল, সে পরিচয় ওরা থাকবে না। তিহানের কথা শুনে কেঁদে দিলাম। সে না চাইলে রোহানের সন্তান রোহানের পরিচয় থাকতো, সারা জীবন ওরা খারাপ মানুষের পরিচয় নিয়ে থাকতো। তিহান সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। শুভদিনে কাঁদতে নেই। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করো। আমি তোমাকে কষ্ট দিতে কিছু বলিনি।
না, তুমি যে ওদের বাবার পরিচয় দিবে তাতে আমি খুব খুশি হয়েছে। তুমি আমার স্ত্রী, তাই ওরাও তো আমার সন্তান। হুম, পুচকেটা ঠিক করে শুয়ে দিবে তো, দেখো কেমন কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। বলে তিহান ঈশানকে ঠিক করে শুয়ে দিল। রাফিসা অনেক আগেই ঘুমিয়ে গেছে। ম্যাডাম আবার কোথায় হারিয়ে গেলেন? কোথাও না, এখন ঘুমিয়ে পড়ো। খাট বড় আছে, আমি কি এখানে ঘুমাতে পারি? অবশ্যই পারো। আমি জানি তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারোনি, তাই তুমি যতদিন না চাইবে আমি জোর করে স্বামীর অধিকার খাটাবো না। ঘুমাও। তিহান আর আমার মাঝখানে রাফিসা, ঈশান ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। এদিকে তিহানের চোখে ঘুম নেই। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও সে অনেক দূরে। কারো মনে ভালোবাসা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু যত সময় লাগার লাগুক আমি হাল ছেড়ে দিব না। ইভাকে জীবন সঙ্গী করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। রাফিসা ঘুম থেকে উঠে ইভাকে বলল, আম্মু আমি ওয়াশরুমে যাব, আমাকে নিয়ে যাও। আমি বললাম, আম্মুকে ডাকতে হবে না, আমি আছি তো, চলো তোমাকে নিয়ে যাই। আচ্ছা। রাফিসাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। এর মধ্যে ঈশান ঘুম থেকে জেগে উঠছে, ওকে কোলে নিয়ে হাঁটতে আবার ঘুমিয়ে গেল। ঈশান, রাফিসাকে মনে হয় ওরা আমার সন্তান। ওদের সাথে রক্তের সম্পর্ক আছে। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। সকালে ইভা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুপির রুমে গেল, কিন্তু সে রুমে নেই, তাই রান্নাঘরে গিয়ে দেখলো তরকারি কাটতে আছে। এখন থেকে তুমি কোনো কাজ করবে না, সব দায়িত্ব আমার, রান্নাঘর থেকে যাও। আরে আমি তোকে একটু সাহায্য করে দেই, এখন একা এত কাজ করা ঠিক না। ফুপি, তুমি শুধু আমাকে বলে দেও কোথায় কি কি আছে, তাহলে হবে। তুই আমাকে ফুপি ডাকবি না, আম্মা ডাকবি। আস্তে আস্তে অভ্যাস করব। এখনই বল। আম্মা যান। ঘুম এখন হয়েছে। ফুপি আর আমি দুজনে মিলে সকালের নাস্তা রেডি করলাম। তিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য আসে, তখন কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে পাশের বাসার কয়েকজন আন্টিরা এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একজন উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি। অন্যজন বলল, আমরা নতুন বউকে দেখতে এসেছি। হ্যাঁ, ভিতরে আসুন। তিহান, কই গো তিহানের মা, নতুন বউকে নিয়ে আসো। আন্টি। ফুপি আমাকে নিয়ে তাদের সামনে গিয়ে বলল, এই যে আমার ছেলের বউ। বউ তো সুন্দরী আছে, তাও স্বামীকে ধরে রাখতে পারলো না। আন্টি, তোমার এমন সুন্দর ছেলের সাথে শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়েকে বউ করে আনলে, আমাকে বললে এর থেকে বেশি সুন্দরী মেয়ে খুঁজে দিতাম। অন্য একজন আন্টি, হ্যাঁ তাই তো, আবার শুনেছি বাচ্চাও আছে। আন্টি, দেখো তোমার আমার প্রতিবেশী, তাই বলে আমার ছেলের বউকে হবে, এইসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই না। ফুবি, তাদের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওনারা তো সত্যি বলেছে, আমি সুন্দরী হয়েও আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। তিহান তো আমাকে ডিজার্ভ করে না, আমার থেকে ভালো মেয়ে ওর যোগ্য। তিহান আমার হাতটা শক্ত করে ধরে বলল, আপনারা বউ দেখতে এসেছেন নাকি সার্টিফিকেট দিতে এসেছেন? ওকে আপনাদের কাছে কোনো পরীক্ষা দিয়েছে নাকি যে ওর সার্টিফিকেট আপনারা দিবেন? শুনেন আন্টিরা, আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্ট বুঝেন না, তাহলে আপনি কেমন মা? আপনার মেয়ের এরকম অবস্থা হলে কি তাকেও আপনি এসব বলবেন? আর ওকে আপনাদের বাসায় থাকবে নাকি আপনাদের টাকায় খাবে যে এত মাথা ব্যথা ওকে নিয়ে? আপনাদের বাসায় কি হয় না হয় তা নিয়ে আমাদের বাসার কেউ কি কিছু বলতে যায়, তাহলে আপনারা কেন বলতে আসেন? বউ দেখতে আসছেন ভালো কথা, মিষ্টি মুখ করে চলে যাবেন, আপনাদের জ্ঞানের কোনো দরকার নেই। আর নিজেদের সংসার সামলান, বলা তো যায় না কার জীবনে কখন কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে মানুষটা যেমনই হোক না কেন তার সাথে সুখী হওয়া। আমাদের এভাবে অপমান না করলেও পারতে, চলো সবাই। আন্ট, দাঁড়ান, আমার বউকে এত সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, তার বিনিময়ে আপনাদের কিছু দিব না তা কি হয়? মা মিষ্টি নিয়ে এসো।
আর হ্যাঁ, অপমান কাকে বলে সেটা নিজের মনকে জিজ্ঞেস করে নিবেন। তিহান ফুপি মিষ্টি নিয়ে এসে বলল, নেও সবাই মিষ্টি খাও। এতে অপমানের পর আবার আসছো মিষ্টি নিয়ে। আন্টি, চলো সবাই। ওনারা সবাই চলে গেল। তারপর তিহান আমাকে বলল, আর কত অপমান সহ্য করবে, একটু প্রতিবাদী হও। মারে, তোকে কোনো কষ্ট পেতে দেখতে চাই না। এবার থেকে তোকে কেউ কিছু বললে তার প্রতিবাদ করবি। আমরা তোর সাথে আছি। ফুপি ফুপিকে জড়িয়ে ধরে বললাম, হুম করব। একটু কাঁদবি না, চল নাস্তা খেয়ে নেই। ফুপি আমি, ফুপি, তিহানা একসাথে বসে নাস্তা খেয়ে নিলাম। একটু পরে আমার বাড়ির লোকজন আসলো। ইভা, আমার ব্লু কালার পাঞ্জাবিটা খাটের উপর রেখেছিলাম, এখন পাচ্ছি না কেন। ধুয়ে দিয়েছি, ছাদে আছে। কেন? ওটা তো ভালো ছিল, ধুয়ে দেওয়ার দরকার ছিল না। দরকার ছিল, কেমন জানি গন্ধ আসে তাই। এর মধ্যে এত খেয়াল রাখো। হুম, একটু তো রাখতেই হবে। হুম, শুনো। তিহান আমার হাতটা ধরে বলল, আমার কাকা কাকিরা আজকে আসবে, ওরা কোনো অপমানজনক কথা বললে কষ্ট পেও না। প্রতিবাদ করবে, বুঝলে? ওনার দুদিনের জন্য আসবে, আবার তো চলে যাবে, তাতে কি দরকার প্রতিবাদ করার? আর সবাই তো সত্যি কথাই বলে। সবাই কি সত্যি কথা বলে? বোঝাও আমাকে। তোমার সাথে রোহানের সংসারটাকে নিয়ে এটা তোমার দোষ। আর রাগ করো না, বাসায় লোকজন আছে। রাগ করবো না তো কি আদর করবো? তাহলে কাছে আসো। কি সব যে বলো, মাথা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আগেই পাগল ছিলাম, এখন তো কোনো কথাই নেই, পুরা পাগল। আমার কপালে এত সুখ সইবে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আমি কোন পাঞ্জাবি পরবো তা বের করে দেও। হুম, দিচ্ছি। তুমি বেগুনি রঙের শাড়িটা পরবে। আচ্ছা, পরবো। তাহলে তুমিও বেগুনি রঙের পাঞ্জাবিটা পরো। হুম। তিহানকে পাঞ্জাবি বের করে দিয়ে আমি ফুপির কাছে গেলাম। আজকে বৌভাতের অনুষ্ঠান বাসায় হবে। তিহানের কয়েকজন ফ্রেন্ড আসবে, আর ওর কাকা কাকি কাজিনরা আসবে। ফুপি বলল, তিহানের বাবা মারা যাওয়ার পর ওর চাচা আমাদের সাথে তেমন সম্পর্ক রাখেনি। বহু বছর পরে আজকে আমাদের বাসায় আসছে। শত হলেও ওরা আপনজন, তাই বিয়ের দাওয়াত দিয়েছিলাম, তখন বলে দিয়েছে আসবে না। তারপর কালকে রাতে ফোন করে বলল আজকে আসবে। হ্যাঁ, আপনজনেরা আসবে, এটাই তো স্বাভাবিক। আমার চিন্তা হচ্ছে তোকে নিয়ে, ওনারা কখন কি বলবে। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি ঠিক সামলে নিব। জানি তুই কষ্ট সহ্য করতে পারিস, কিন্তু আর কত কষ্ট সহ্য করবি? তোমার আছো তো, তাতে আমার সব কষ্ট ভুলে যাই। হুম, আল্লাহ তোদের সুখী করুক, এটাই চাই। ছোট ভাবি এসে বলল, শাশুড়ি, বউ শুধু গল্প করলে কি হবে? আপনাদের রেডি হতে হবে, সে খেয়াল কি আছে? আমার মিষ্টি বউরা আমাকে রেডি করিয়ে দিবে, তাতে আমার আবার কিসের চিন্তা? হ্যাঁ, তাহলে চলে শাশুড়ি বউ মিলে রেডি হয়ে আসি। আমি ভাবিরা আমাকে সাজিয়ে দিল। তিহান রেডি হয়ে বাচ্চাদেরও রেডি করিয়ে দিছে। তিহানের কয়েকজন ফ্রেন্ডরা এসেছে। তিহানের কাকা কাকি কাজিনরা এসেছে। ওর কাকা বলে ফেলল, একটা ডিভোর্সি মেয়েকে বউ করে এনেছো, আবার আমাদের ঘোড়া করে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? এত কষ্ট করে এই মেয়ের মুখ দেখতে এসেছি। আপনি তিহানের চাচা, তাই এমন কিছু বলবেন যেন আমার বউয়ের অপমান হয়। ফুপি, তোমার ছেলের বউ এমন কোনো গুণ নেই যে প্রশংসায় পঞ্চমুখ হব। কাকি, গুণ না থাকলে না থাকবে, কিন্তু কোনো অপমান করবেন না। ফুপি আমি চুপ করে তাদের কথাগুলো শুনছি আর ভাবছি, এত অপমানিত হওয়ার থেকে তিহানকে বিয়ে না করা ভালো ছিল। আমার জন্য ফুপির সারাদিন অপমানিত হতে হতো না। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ, তখন তিহানের কাকা বলল, বাচ্চা দুটো এবার বাপের বাড়ি রেখে আসো, এতে সংসারের ঝামেলা কম হবে। আমার বাবা মারা যাওয়ার পর কি আমাকে রেখে আমার মা চলে গিয়েছিল নাকি? আপনারা আমাদের দুঃখের সময় কোথায় ছিলেন যে এখন এত কথা বলছেন? তিহান
ছেলেটাকে বেয়াদব বানিয়েছো তাই তো ডিভোর্সিকে বিয়ে করেছে কাকা। আপনার মেয়েও তো পালিয়ে গিয়েছিল তার ভালোবাসার মানুষের সাথে, তারপরও তো সংসারটিকে নিয়ে আবার তো আপনারা ওর বিয়ে দিয়েছেন। আপনারা ভেবেছেন এসবের কিছুই আমরা জানি না, তাই না? ফুবি: শুনেন কাকা, আপনারা আমাদের দুঃখের সময় ছিলেন না, তাই এখন সুখের সময় আপনাদের কোনো দরকার নেই, তাই এরকম অপমান আমার বউ এবং আমার সন্তানদের করবেন না। তিহান: আমার মনে ছিল না বাবা যে আমার মেয়ের এমন কোনো কাজ করছিল, তাই বলে ফেলেছি। কাকা: জানি আপনারা বুঝতে পারেননি যে আমরা আপনার মেয়ের কথা জানতে পারি, তাই সুযোগ বুঝে অপমান করতে চেয়েছিলেন। তিহান: বয়স হয়েছে তো তাই সব কথা মনে থাকে না। কাকি: উনাদের সাথে আর কোনো তর্কে জড়ালো না, কারণ যারা অন্যের দোষ নিয়ে পড়ে থাকে তাদের দোষ ধরিয়ে দিলে তারা তাদের দোষে এগিয়ে যায়। রাতে ঘুমানোর সময় তিহান আমাকে বলল, আজকে যে তোমাদের বাসায় যাইনি তাতে কি রাগ করেছো? না, রাগ করবো কেন? কালকে তো আমাদের বাসায় যাওয়া হবে। আমি ভেবেছি রাগ করছো, কাকা কাকি আজকে আমাদের বাসায় থেকেছে তাই যাওয়া হলো না। কোনো সমস্যা নেই, তুমি ঘুমাও। তুমিও। আজকে রাফিসা ফুপির কাছে ঘুমিয়েছে। তাই আমি মাঝখানে শুয়েছি। তিহান ঘুমিয়ে গেছে, তারপর ওর ফোনে একটা কল আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি নাম্বার সেভ করা না, তাই তিহানকে ডাক দিয়ে বললাম, তোমার ফোনে কে যেন কল দিয়েছে, রিসিভ করো। তিহান ঘুম চোখে ফোনটা আমার হাত থেকে নিতে গিয়ে আমার হাত ধরে টান দিল ওর বুকের উপর। আমি বললাম, ফোন বেজে কেটে গিয়েছে, আমাকে ছাড়ো। না, তুমি আমার বুকের উপর ঘুমাবে। উপর ছাড়ো তো। না, চুপ করে থেকে ঘুমাও। তিহানের আমার উপর অধিকার আছে, তাই আর কিছু বললাম না, ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে তিহানের আগে ঘুম ভেঙেছে। ও দেখলো এবার ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, তাই ঘুম থেকে উঠল না। ইভাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর ইভার ঘুম ভেঙে দেখে তিহানের বুকে মাথা রেখে, তাই তাড়াতাড়ি করে উঠে গেল। কিছুটা লজ্জা পেয়েছে। সকালে নাস্তা খেয়ে তিহানের কাকা কাকি চলে গিয়েছে। বিকেলে ইবাদের বাসায় সবাই গেল। এক সপ্তাহ খুব ভালো করে কেটেছে। একটা কল আসে তিহানের ফোনে। কল রিসিভ করায় তিহানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কে কল করেছে? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিভাবে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। কোনো খারাপ খবর আছে? কথাটা শুনে তুমি সহ্য করবে পারবে না, তোমার মনে হবে। যত খারাপ খবর হোক তুমি বলো। তিহান আমার দু গালে হাত দিয়ে বলল, তোমার জব হয়ে গেছে, সামনের মাসের 1 তারিখ জয়েন করতে পারবে। হা হা। সত্যি জব হয়ে গেছে? বেশি খুশিতে তিহানকে জড়িয়ে ধরলাম। খুশির খবরে যদি এভাবে জড়িয়ে ধরো তাহলে রোজ খুশির খবর দিব। তিহানের কথা শুনে লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিয়ে ফুপিকে খবরটা বললাম। শুনে তো খুশি হলো আর বলল রাতের জন্য বিরিয়ানি রান্না করবে। বাবা মাকে কল করে জানিয়েছি, তারাও অনেক খুশি। সবাই আমাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। অনেক ভাগ্য করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি পেয়েছি। সমাজের যেসব ডিভোর্সি মেয়ে আছে তাদের ভাগ্য আল্লাহ যদি আমার মতো করে দিত তাহলে তাদের কোনো কষ্ট থাকতো না। বিকেল বেলা তিহান ঈশান ঘুমাচ্ছে আর আমি রাফিসা ফুপি ছাদে গল্প করছি এবং অনেক গাছ আছে সেগুলোর পরিচর্যা করছি। রাফিসা হঠাৎ বলে উঠল, আম্মু দেখো এই মেয়েটা কত কিছু কিনে এনেছে, আজ আমার বাবা থাকলে আমাকেও অনেক কিছু কিনে দিত। আমি ওর এমন কথার ওর কি দিব বুঝতে পারছি না। বাবা মায়ের অভাব তো কেউ পূরণ করতে পারে না। আমাকে চুপ করে থাকতে দেখে ফুপি বলল, আমার মিষ্টি দাদুর কি লাগবে বলো, আমি কিনে এনে দিব। আমি এই মেয়েটার মতো নিজে দোকানে গিয়ে আমার যা পছন্দ তাই কিনবো। আচ্ছা, আমি তোমাকে দোকানে নিয়ে যাব। সত্যি নানু তুমি নিয়ে যাবে? তবে আমাকে দাদু বলবেন ও নানু? ওকে ওকে। এর মধ্যে তিহান ঈশানকে কোলে নিয়ে এসে বলল, এই যে আপনার আরেক নাতি যে ঘুম থেকে উঠে গেছে তার কি খেয়াল আছে? হ্যাঁ, আমার 2 নাতি নাতনিদের আদর করতে হবে তো, দে আমার কাছে। এই নেও।
তিহান আমার কাছে এসে বলল, কি তোমার মন খারাপ? না, না, তুমি মিথ্যে বলছো, মুখ দেখলে বোঝা যায় তোমার মন খারাপ। চা খাবে? এনে দিব। কথা না ঘুরিয়ে সত্যি বলো। রাফিজা ওর বাবার কথা বলেছে, কোনোদিনও ওর বাবার অভাব পূরণ হওয়ার না। তুমি চিন্তা করো না, একদিন ঠিক আমি ওর বাবার জায়গা নিতে পারবো। হলে ভালো। ফুসকা খাবে? না, তোমার এখন বাইরে যেতে হবে না। আরে ওই দেখো রাস্তার ওখানে ফুসকার দোকান এসেছে। থাক, অন্য একদিন খাবো। কেন? তুমি কি আমার কাছে সুখ খুঁজে পাও না? আমি কি তোমাকে ভালো রাখার যোগ্য না? এসব বলো না, তোমার সবাই ছিলে বলে আমি নতুন সুখের ঠিকানা পেয়েছি। তাহলে আমাকে ভালোবাসো প্লিজ। কি সব বলছো? এখানে মা আছে, বাচ্চারা আছে, তোমার কোনো লজ্জা শরম নেই? না, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? থাক, যাও ফুচকা নিয়ে আসো। ধু, কিছুদিন পরে আমি জব জয়েন করি। সকালে উঠে নাস্তা রেডি করে খেয়ে স্কুলে যাই, বাকি সব কাজ ফুপি করে। স্কুল থেকে এসে যতটুকু কাজ থাকে তা আমি করি। ঈশানও ফুপির কাছে ভালো থাকে। ফুপি মায়ের অংশে কম না, সব দিকে সে আগলে রেখেছে। রাফিজাও স্কুলে যাওয়া শুরু করেছে। ওর বাবার নামের জায়গায় তিহানের নাম দেওয়া আছে। নিশিতার আগের বসে এবর্ষণ করিয়ে খুব পস্তাচ্ছে। এখন মনে করে রোহান যদি কখনো বাচ্চার হাহাকারে নিশিতাকে ছেড়ে দিলে কি করবে? এত সম্পত্তি দিয়ে কি করবে যদি বাচ্চা না থাকে? নিশিতা মন মরা হয়ে থাকে বেশির সময়। 5 বছর কেটে যায়, তাও নিশিতার কোনো বেবি হয় না। নিশিতা বেবির জন্য পাগল হয়ে যায়, তাই ঠিক করে যেভাবে হোক এবার বেবি আনবে। উকিলের সাথে কথা বলে যত টাকা লাগুক তাই দিবে, তাও আইনের মাধ্যমে বাচ্চা আনবে, কারণ রোহান বাচ্চাদের বাবা, ওর অধিকার আছে। 5 বছরে ইভা তিহানের সম্পর্ক আগের মতো নেই। ইভাও তিহানকে ভালোবাসে। ও বউ, ও কি হয়েছে? কি এত চিৎকার করে ডাকছো কেন? একটা গুড নিউজ আছে। কি? আমাদের পাসপোর্ট ভিসা রেডি। কবে টিকিট কাটবো সেটা বলো। সবাই ছেড়ে আমার ইচ্ছে করছে না। কয়েক বছর পর পর দেশে আসবো তো। তাও ভালো লাগবে না। আমরা আরো দুটো পুচকে শোনা লাগবে, তাহলে তোমারও ভালো লাগবে। ঈশ্বর, এখান বাচ্চারা বড় হয়ে গেছে। অতটাও বড় হয়নি। উফ, এখন হঠাৎ করে। চুপ বলে তিহান আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনে পবিত্র ভালোবাসায় আবদ্ধ হলাম। সকালে গোসল করে খেয়ে বাচ্চাদের রেডি করিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য। রাফিসা এখন 5ম শ্রেণীতে পড়ে আর ঈশান এবার 1ম শ্রেণীতে পড়ে। বাইরে শুনছি তিহানের সাথে কারো কথা কাটাকাটি হচ্ছে, তাই আমি এগিয়ে দেখলাম সেই 6 বছর আগের মানুষটি যে আমাকে ঠকিয়েছে। 6 বছর পরে রোহানের সাথে দেখা, ওর সাথে নিশিতাও এসেছে। আমাকে দেখা মাত্র রোহান বলল, আমার মেয়ে কোথায়? কার মেয়ে? কোন অধিকারে মেয়ের কথা জিজ্ঞাসা করো? ওর সমস্ত অধিকার আছে ওর মেয়ের প্রতি, তাই বলো ওর মেয়ে কোথায়? নিশিতা, তোমার সামনে তো আমাকে আর আমার মেয়েকে কাজের লোক বলেছিল, মনে আছে? তাহলে আজ কেন একটা কাজের লোকের মেয়েকে দরকার? ইবা, ওসব পুরনো কথা না তুলে আমার মেয়েকে আমাকে দেও। রোহান, যে বাবা সন্তানদের কোনো দায়িত্ব নেয়নি সে আজ সন্তান দাবি করবে, আর আমি দিব সেই পুরনো ইভাকেও ভুলে যাও। ইবা, আমার সন্তানকে আমার কাছে রাখার সম্পূর্ণ অধিকার আছে, এই দেখো আমি আইনের সাহায্য নিয়েছি। রোহান। রোহানের হাত থেকে তিহান পেপারটা নিয়ে ভালো করে পড়তে লাগলো। প্রেগন্যান্সির সময় আপনাদের আইন কোথায় ছিল? তখন তো আমাকে আইন দেখাতে আসেননি। যাকে এত সম্পত্তি দেখে বিয়ে করেছো, যার এত এত টাকা আছে, সে একটা বাচ্চা দিতে পারে না। ইবা, যা খুশি রোহানকে বলো, আমাকে কেন অপমান করো? আমার তো কোনো দোষ নেই। নিশিতা, হা হা হা, তোমার দোষ নেই তাই না? একটা পুরুষ মানুষ একা একটা ফ্ল্যাটে থাকে, আর সেখানে একজন কাজের লোক আছে যে কিনা প্রেগনেন্ট এবং ছোট বাচ্চা মেয়ে আছে, মালিককে বাবা বলে ডেকেছে, এটা কি অস্বাভাবিক কিছু না?
তারপর কি বলবে তুমি একটুও কিছু বুঝতে পারোনি, একটা সুখের সংসার ভেঙে দিচ্ছ। ইবা ইবা এই পেপারটা দেখো। তিহান। আমি তিহানের হাত থেকে পেপারটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করলাম। পেপারটা ছিঁড়ে ফেলে কেন, রোহান? ওটার কোনো দরকার নেই, এখন আমার বাসা থেকে আপনারা বিদেয় হন। তিহান। আমাদের অপমান করা হচ্ছে কিন্তু। নিশিতা। এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করিনি, এটা তোমাদের কপাল। ইবা। তোমার এত বড় সাহস আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা বলো। রোহান। গলা নামিয়ে কথা বলেন, এটা আমার বাসা, আর আমার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাকে ছেড়ে দিব না। তিহান। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই রাফিসা ঈশান ড্রয়িং রুমে আসে আমাকে ডাকতে। আম্মু স্কুলে যেতে লেট হচ্ছে, তো চলো যাই। তুমি ভাইকে নিয়ে উপরে যাও, আমি একটু পরে আসছি। ইবা। রাফিসা, এই দেখো আমি তোমার আব্বু, তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। রোহান। তুমি আমার আব্বু না, আমার আব্বু তো এই। রাফিসা তিহানের হাত ধরে বলল, না তোমার আব্বু এই লোকটা না। নিশিতা। তোমার মতো পচা লোক কারো আব্বু হয় না। রাফিসা। শুনেছ তো, এখানে তোমার কোনো মেয়ে নেই। ইবা। যেভাবে হোক নেক্সট টাইম আমার মেয়েকে আমি নিয়ে যাব। রোহান। সে ঘুরে বাড়ি। তিহান। রোহান। নিশিতা চলে গেল। আমার অস্থির লাগছে, কেমন যেন মনে হচ্ছে আমার সন্তানকে এই বুঝি হারিয়ে ফেলি। রাফিসা, ঈশানকে আজকে স্কুলে যেতে দিলাম না এবং নিজেও গেলাম না। আমার খুব বেশি খারাপ লাগছে, তাই তিহান লেবুর শরবত বানিয়ে এনে বলল, শরবতটা খাও, তোমার ভালো লাগবে। কিন্তু কতদিন আমি ওদের সাথে লড়াই করব? ওরা আমাদের শান্তিতে থাকতে দিবে না। আর মাত্র 10 দিন ওয়েট করো, তারপর আমাদের ওরা খুঁজে পাবে না। কেন 10 দিন পরে কোথায় যাব? বিদেশে তো 1 মাস পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ যা হলো তারপরও দেশে থাকা ঠিক হবে না। ওদের জন্য আমার পালিয়ে যাব তা হয় না। আমরা পালিয়ে যাচ্ছি না তো, আমরা বিদেশে যাব, সেটা আগে থেকে ঠিক করা ছিল, এখন শুধু সময়টা এগিয়ে এনেছি। খুব খারাপ লাগছে, আমার জন্য কেউ শান্তিতে থাকতে পারে না। এমন কথা একদম বলবে না। ফুপি আমার বাবার বাড়ি গিয়েছে, তাকে কল করে আসতে বলেছি। ফুপি দুপুর বেলা আসে, মা আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। সবাই একসাথে খেতে বসেছি। আমি খেতে পারছি না, কেমন না ভালো লাগে, না গা গোলাচ্ছে, একটু খেতে আমি বমি করলাম। ফুপি তিহানকে বলল, বিকেল বেলা ইভাকে নিয়ে ডাক্তারের কাছে যাস। বাসায় তুমি একা বাচ্চাদের নিয়ে থাকবে, আমার ভয় করছে। থাক, এতটুকু, এতে ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আমি কি বাচ্চা নাকি যে ওদের সামলাতে পারবো না? আম্মা, ডক্টরের কাছে যেতে হবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। বিকেলে ডক্টরের কাছে গেলাম। আজকে এতটা খারাপ লাগার পর এখন মনে হচ্ছে সব আবার সুখ খুঁজে পেলাম। আমি তৃতীয়বারের মতো মা হবে। তিহান এত বেশি খুশি হয়েছে যে রাস্তায় যার সাথে দেখা হয়েছে তাকেই মিষ্টি দিয়েছে। আর 10 দিন দেশে থাকবো, তাই ঠিক করলাম এই কটা দিন সবাই একসাথে থাকবো, তাই পরের দিন সকালে বাবার বাড়ি গেলাম। সবার সাথে সময়গুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু ভয় থেকে যাচ্ছে কখন কি হয়। 2 দিন পরে রোহান আবার এসেছে। কি ভেবেছো আমার থেকে পালিয়ে বাবার বাড়ি? আসলেই আমার মেয়েকে আমি নিতে পারবো না। রাফিসা যদি তোমার সাথে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও, আমি বাধা দিব না। ইবা। জানিও আজকে যাবে না, তাই 15 দিন সময় দিলাম, তারপরে আমি আমার মেয়েকে নিয়ে যাব। রোহান। রোহান চলে যাওয়ার পর আমরা খুব হাসি পাচ্ছে, এটা ভেবে যে আমাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সন্তানকে অস্বীকার করেছে, আজকে সেই সন্তানের জন্য হাহাকার করে। লোভে পড়ে আসল সুখটা হারিয়ে ফেলেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিছু সময় কষ্ট দিয়ে আবার সুখের সন্ধান দেয়। ইবা, তুমি এখানে বসে আছে আর সারা বাড়ি তোমাকে খুঁজি। কেন? আরে ব্যাগ গোছাচ্ছ, তোমার দেখতে হবে তো সবকিছু ঠিকঠাক নিয়েছি কিনা। ও হ্যাঁ, চলো। কয়দিন পরে দেশ ছেড়ে চলে গেলাম। ফুপিকেও আমাকে সাথে নিয়ে এসেছি। বাবা, মা, ভাইয়া, ভাবি সবার সাথে প্রতিদিন কথা হয়।
15 দিন পরে রোহান আমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু আমাদের কোথাও তো খুঁজে পাবে না। 20 বছর পরে রোহানের বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হার্টের আর্টারি এমন ভাবে ব্লকেজ হয়ে গেছে যেটা ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। বিশেষজ্ঞ হার্টের সার্জনরা মিলে বোর্ড মিটিং বসিয়েছে। বোর্ড মিটিংয়ে সবার মতামত রোহানের বাঁচার সম্ভাবনা খুবই অল্প। এমন অবস্থায় তাকে বিদেশে নিয়ে যাওয়া অসম্ভব এবং বিপজ্জনক। একজন ডক্টর বলল, আমেরিকায় হার্ট সার্জন ডক্টর আছে সুলতানা রহমান, শুনেছি উনি অনেক জটিল অপারেশন করে। আরেকজন ডক্টর বলল, তাহলে দেরি না করে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। সুলতানা রহমান নিজের বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন, তখন বাংলাদেশের একজন ডক্টর তাকে ইমেইল করেছে। তিনি দেখলেন হার্টের রোগীর অপারেশন সার্জারির মতামত চাইছেন। তিনি সব তথ্য দেখে ইমেইলের রিপ্লাই দিলেন। রোগীর একটি ছবি ও পরিবারের তথ্য দেন। ডক্টর কিছুক্ষণ পরে রোহানের ছবি ও পরিবারের তথ্য দিলেন। তারপর সুলতানা রহমান বলল, আমি নিজেই এই রোগীর অপারেশন করব, পরশুদিন আমি বাংলাদেশ আসছি। ডক্টর নিশিতাকে বললেন, আপনার স্বামীর অপারেশন করতে আমেরিকা থেকে একজন ডক্টর আসছে, তাহলে বুঝতে পারছেন অনেক টাকার দরকার। যত টাকা লাগবে তাই দিব, আপনারা শুধু আমার স্বামীকে সুস্থ করে তুলুন। 5 লাখ টাকা ক্যাশে জমা করেন। আচ্ছা। নিশিতা বাসায় গিয়ে চেক বই বের করে, তখন নাহিয়ান বলল, আমাকে 25 লাখ টাকার একটা চেক লিখে দেও। এত টাকা দিয়ে তুই কি করবি? একটা ফ্ল্যাট বুকিং দিব। তোর বাবার শরীরের অবস্থা ভালো না, আর তুই এখন ফ্ল্যাট বুকিং দিবি? এখন অনেক টাকার দরকার। হ্যাঁ দিব, তোমাদের এই বাড়িতে আমি থাকবো না। তোকে আমি কোনো টাকা দিব না। আমাকে টাকা না দিলে বাবার যতটুকু চিকিৎসা হতো অতটুকু চিকিৎসাও হবে না। ছি ছি, সন্তান হয়ে বাবার ক্ষতি করতে একটুও বাজে না। না, আমার টাকা চাই। তোর বাবা সুস্থ হওয়া না পর্যন্ত কোনো টাকা পাবি না। বুড়োটা অনেক বয়স হয়েছে, এখন আর বাঁচতে হবে না। নিশিতা নাহিয়ানের গালে একটা থাপ্পড় দিল আর বলল, এই মানুষটার জন্যই এত টাকার দাপট দেখাতে পারিস, নয়তো 25 পয়সাও চোখে দেখতি না। নাহিয়ানের হাতে কাছে একটা গ্লাস ছিল, সেটা ছুঁড়ে মেরে চলে গেল। রোহান নিশিতার ছেলে নাহিয়ান। বয়স মাত্র 20 বছর, কিন্তু সব সময় অহংকার নিয়ে চলে, ঠিক বাবা মায়ের মতো। তবে এখন আর রোহান নিশিতার আগে সেই অহংকার নেই। নিশিতা হসপিটালে গিয়ে 5 লাখ টাকা জমা দিল। ইবাতিহান আমেরিকায় থাকে, বছরে একবার দেশে আসে। রাফিসা, ঈশান বড় হয়ে গেছে। রাফিসার ডক্টর আর ঈশান ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওদের একটা ভাইও আছে, নামিয়ান। আজ ইবাদ তিহানের বিবাহ বার্ষিকী। এবারের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান নিজের দেশে নিজের বাড়িতে করতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পরে রাফিসার এনগেজমেন্ট, তাই দেশে যাওয়া হলো না। ইবাদ তিহানের বিবাহ বার্ষিকী ঘরোয়া ভাবে অনুষ্ঠান হবে, তাতে রাফিসার হবু শ্বশুর বাড়ির লোকজন আর কিছু ফ্রেন্ডরা রয়েছে। বাসায় সবাই এসেছে, তখন রাফিসা ওর মাকে আলাদা ডেকে বলে, আম্মু, আমাদের এনগেজমেন্ট আজকেই হবে, তুমি ব্যবস্থা করো। কেন? আমি বলছি তাই, প্লিজ আম্মু কিছু করো। আরে এটা বললে হয় না। ওনারা কি মনে করবে? কিছু মনে করবে না, তুমি বলো। তিহান এসে বলল, মামে সবাইকে রেখে এখানে এসে কি মিটিং করছে? আরে দেখো, তোমার মেয়ে বলছে আজকেই এনগেজমেন্ট করার কথা। ওর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি, আজও ওর ইচ্ছে পূরণ করব। আমার সোনা আব্বু, এই জন্যে আমি তোমাকে বেশি ভালোবাসি। রাফিসা, বাহ, আমার তো কারো খেয়াল নেই। ইবা, বুড়ো বয়সেও হিংসে গেল না, সব সময় বাবা মেয়ের মধ্যে থাকবে। তিহান, না না, আমি তোমাদের দুজনেই খুব ভালোবাসি, তোমরাই তো আমার সব। রাফিসা, এখন চলো এনগেজমেন্ট শুরু করি। তিহান তিহান রাফিসার হবু শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তারাও রাজি হয়ে যায় এবং ঠিক করে 1 মাস পরে বিয়ে হবে বাংলাদেশ এসে। এনগেজমেন্ট শেষ, রাফিসার হবু বর সাদিক রাফিসাকে বলল, তুমি হঠাৎ আজকেই এনগেজমেন্ট করার কথা বললে কেন?
আমি দেশে যাব। কেন? কিসের জন্য? খুব ইচ্ছে দেশে আমার সব আপন লোকজন আমার বিয়েতে থাকবে। তোমার মাথায় কখন যে কি পোকা ঢুকে বুঝি না। পোকা না ভালো কিছু। এখন আসছি, কালকে দেখা হবে। সাবধানে যেও। রাতে সব গেস্টরা যাওয়ার পর এবার রুমে রাফিসা গিয়ে বলল, আম্মু তোমার একটা শাড়ি দিবে। তোর যে শাড়িটি পছন্দ তুই সেটা নিয়ে পর। আচ্ছা আমি দেখছি তোমার কোন শাড়ি পরা যায়, আলমারির চাবি দেও। এই নে। রাফিসা সব শাড়ি ভালো করে দেখে একটা শাড়ি বের করে বলল, আমি এই শাড়িটা একদিন পরবো। শাড়িটি দেখে এবার বুক কাঁপলো, সেই প্রথম ভালোবাসা পুরনো স্মৃতি আজ ওর মেয়ে পড়তে চেয়েছে। না তুই এই শাড়িটা পরতে পারবি না। কেন? যদি নষ্ট করে ফেলিস তাই। আম্মু তুমি আজও এরকম খারাপ লোকের স্মৃতি আগলে রাখবে? তোমাকে তো আব্বু ভালোবাসায় কোনো কমতি রাখেনি, তাহলে কেন পুরনো স্মৃতি আগলে রেখে কষ্ট পাও? শত হলেও উনি তোর জন্মদাতা পিতা, সেটা ভুলে যাস না। উনাকে ভুলিনি, সব মনে আছে, প্রতিটা অপমান আজও স্পষ্ট মনে আছে। রাফিসা চলে গেল, ইভারও মন খারাপ হলো, কিন্তু পুরনো কথা ভেবে আর কি করবে, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভুলে যায়। পরের দিন সকালে তিহান ড্রয়িং রুমে একটা চিঠি পেল। তিহান চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি তোমাদের না জানিয়ে দেশে চলে যাচ্ছি। ওখানে আমার অনেক জরুরি কাজ আছে। আমার উপর রাগ করো না। তোমার সবাই 1 সপ্তাহের মধ্যে দেশে চলে এসে, আর হ্যাঁ আমার বিয়ে দেশে থেকে হবে, প্লিজ আমার এই ইচ্ছেটা পূরণ করো। নিজেদের খেয়াল রেখে আর আমার জন্য দোয়া করো, আমি যেন আমার কাজে সাফল্য অর্জন করতে পারি। চিঠিটা পড়ে তিহান ইভাকে ডাক দিল। ইভা তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো। হ্যাঁ আসছি। রাফিসা দেশে চলে গেছে, দেখো এই চিঠি। মেয়েটার বড্ড বেশি সাহস হয়ে গেছে, সবসময় তোমার আদরে লাই পেয়ে গেছে। শান্ত হও, রাগ করো না। হয়তো কোনো পেশেন্টের জন্য যেতে হয়েছে, তাই বলে আমাদের জানিয়ে যাবে না। এখন আর রাগ করো না, চলো আমাদের অনেক কাজ আছে, প্যাক করতে হবে তো। আমি কিছু করতে পারবো না। আচ্ছা তোমার কিছু করতে হবে না, আমি করব। তুমি সেই আগের মতো রয়ে গেলে, এখন বুঝতে হবে আমাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদের লাইফের ডিসিশন ওরা নিতে জানে। ওরা ভুল ডিসিশন নিল নাকি সঠিক ডিসিশন, সেটা আমাদের দেখতে হবে তো। আমরা ওদের সেভাবে মানুষ করিনি যে ওরা আমাদের কাছ থেকে কিছু লুকাবে। আমরা তো ওদের বন্ধুর মতো, তাই রাফিসা যে কাজটা করতে গিয়েছে সেটা ভালোর জন্য করবে, পরে দেখবে তোমাকে এসে সব বলবে। তুমি আছো বলে আমাকে সবকিছু সহজ করে দেও। খুব ভালোবাসি তো। বুড়ো বয়সে এত প্রেম দেখাতে হবে না, ঘরে ছেলেরা আছে। তোকে আমি আমার বউয়ের সাথে প্রেম করি, ওরাও ওদের বউয়ের সাথে প্রেম করবে। এত বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে। আহা শোনো, একটু গল্প করি। না আপনার মেয়ে অনেক কাজ রেখে গেছে, সেগুলো করতে হবে। ও হ্যাঁ তাই তো, চলো। রোহানের অপারেশন ভালোভাবে হয়েছে। রোহান সুস্থ হয়ে একজন নার্সকে বলল, আমার অপারেশন যে ডক্টর করেছে তার সাথে দেখা করব। সরি উনি আজকে হসপিটাল থেকে চলে গিয়েছে। প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন, ওনার সাথে আমি দেখা করব। আচ্ছা আমি দেখছি। কিছুক্ষণ পরে নার্স এসে জানিয়ে দিল যে সুলতানা রহমান সন্ধ্যায় দেখা করতে আসবে। নিশিতা সারাক্ষণ হসপিটালে রোহানের সাথে থাকে, কিন্তু তার ছেলে একটা বারের জন্য বাবাকে দেখতে আসেনি। রোহান 20 বছর আগে যেমন সারাক্ষণ টাকা লোভ নিয়ে পড়ে থাকতো, ঠিক তেমন নাহিয়ান টাকা ছাড়া কিছু বোঝে না। সন্ধ্যা 7টার সময় রোহানের কেবিনে সুলতানা রহমান এসে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনার জন্য আমি আজ অনেক ভালো আছি। সব আল্লাহর ইচ্ছে, উনি সব কিছুর মালিক। আপনার মা বাবা অনেক ভাগ্য করে আপনার মতো একজন মেয়ে পেয়েছে। হাসালেন কথাটা বলে, জানতে চান আমার বাবা মাকে? হ্যাঁ তাদের সাথে দেখা করতে চাই, আপনার মতো মেয়ের মা বাবা নিশ্চয়ই অনেক ভালো। যদি বলি আপনি আমার বাবা, আমি আপনার বাবা হব কি করে? হ্যাঁ আপনি আমার জন্মদাতা পিতা। মনে আছে ইভা ইসলামের কথা, যাকে আপনি প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছিলেন?
স্ত্রী, সন্তানকে কাজের লোক পরিচয় দিয়েছিলেন, আবার অনাগত সন্তানকে নিজের সন্তান বলে অস্বীকার করেছিলেন। আমি আপনার মেয়ে সুলতানা রহমান রাফিসা, যাকে আপনি অন্য একটা মহিলার জন্য নিজের মেয়ের গায়ে হাত তুলেছেন। জানেন, আমার মা আজও আপনার স্মৃতি আগলে রেখেছে। দেখেন, আমার পণ্যের এই শাড়িটা আপনি আমার মাকে দিয়েছিলেন, সেটা এখনো অনেক সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। আমি শাড়িটা পরলে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য পরতে দিতে চাইনি। ভালোবাসার পরিণতি কি পেয়েছিল আপনার থেকে? কষ্ট ছাড়া কিছু দিতে পারেননি। তবে হ্যাঁ, আমার মা খুব ভালো আছি। আমার মা তার পারফেক্ট লাইফ পার্টনার পেয়েছে। সে আমার মাকে এক সেকেন্ডের জন্য চোখের পানি ফেলতে দেয়নি, এমনকি আমি বাবার অভাব বুঝতে পারিনি। আমার কোনো ইচ্ছে সে অপূর্ণ রাখেনি। দোয়া করবেন আমরা ভালো থাকি যেন। আর আপনিও ঠিক মতো ওষুধ খাবেন। রাফিসা মা আমার। নানা সুলতানা রহমান বলবেন, আমাকে কি ক্ষমা যায় না? যদি ক্ষমা করি তাহলে কি আমার মায়ের অপমানগুলো ফিরিয়ে দিতে পারবেন? নিশিতা দরজা পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। এখন কেবিন ঢুকে বলল, আমি আমার পাপের ফল পেয়েছি, আমাকে ক্ষমা করে দেও। এটা একটা হসপিটাল, আপনাদের নাটকের জায়গা না, তাই এমন কিছু করবেন না যাতে আমার মায়ের চরিত্র নিয়ে কথা হয়। তাই আগে যা ঘটেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ডক্টর হিসেবে পেশেন্টের প্রতি যে দায়িত্ব, আমি শুধুমাত্র সেটা পালন করেছি, আর কিছু না। আপনারা ভালো থাকবেন, এখন আসি। রাফিসার চলে যাওয়া নিশিতা রোহান দেখছে, তাদের কিছু বলার অধিকার নেই। রোহান নিজেই নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিশিতা অন্যের সন্তানের অধিকার কেড়ে নিয়ে নিজের সন্তানকে কাছে পায় না। আল্লাহ সবার পাপের শাস্তি ঠিক সময় দিয়ে থাকেন। নিশিতা হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে দেখে বিল পরিশোধ করা হয়েছে এবং আগে যা টাকা দিয়েছে সেগুলো ফেরত দিয়েছে। সব টাকা রাফিসা দিয়েছে। রোহান অনেক খুঁজেছে এবার বাসার ঠিকানা, কিন্তু পায়নি। হসপিটাল থেকে বারণ করে দেওয়া হয়েছে যেন কাউকে রাফিসার ঠিকানা না দেয়। তিহান, ইভাও তাদের 2 ছেলেকে নিয়ে দেশে এসেছে, আর রাফিসার হবু শ্বশুর বাড়ির লোকজন দেশে এসেছে। রাফিসার বিয়ে অনেক ধুমধাম করে হয়েছে। রাফিসা শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইভা খুব কেঁদেছে, তার থেকে বেশি তিহান কেঁদেছে। তিহানের সাথে ইভার বিয়ের পর একদিনের জন্য ইভার চোখে পানি আসতে দেয়নি, কিন্তু মেয়ে বিদায় চোখের পানি কন্ট্রোল করতে পারেনি। রাতে ইভা অন্ধকার করে রুমে বসে আছে, তখন তিহান রুমের লাইট অন করে বলল, এখানে বসে আছো আর তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজতে আছো? খেতে চলো। খাবো না। খাবে না বললেই তো হবে না, খেতেই হবে। আজকে জোর করো না। ভালোবাসি বলে জোর করি। খুব তুমি না। আমি কি বলো বলো? কিছু না। তাহলে চলো। ঈশান জ্ঞান এসে বলল, আম্মু, আব্বু। তিহান ঈশান জ্ঞানকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বলে, সবার মধ্যে রাফিসাকে মিস করব। আব্বু, তুমি মন খারাপ করো না, তাহলে তো আপু কষ্ট হয়। দেখেছো ছেলেরা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তো তোমাদের কোনো খেয়াল নেই। ইবা। তিহান ইবার কাছে গিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে ভালোবাসার পরিণতি আমাকে জীবনের সব সুখ দিয়েছে। ঈশান জ্ঞান একসাথে বলল, তোমাদের মতো বাবা মা যেন সবার হয়। সমাপ্ত।